কাহিনীর শুরুতে হিরো আমাদেরকে বলে, আমি একজন আর্থলিং মডার্ন সিভিলাইজড ওয়ার্ল্ড থেকে আমি বিলং করি। আমি মডার্ন পৃথিবী থেকে এইখানে এসেছি। ঠিক তখন ছোট্ট একটা বাচ্চা ছেলে এসে বলে, ও নো ওল্ড ম্যান সিও, মা তোমার জন্য এই খাবারগুলো পাঠিয়েছে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার একদম বৃদ্ধ হয়ে গিয়েছে। মেন ক্যারেক্টার বলে, ধন্যবাদ তোমাকে। ছোট্ট বাচ্চা ছেলেটি বলে, কোনো সমস্যা নেই, তুমি যখন আবার সুস্থ হয়ে যাবে তখন তোমার হাতের সেই সুস্বাদু স্যুপ আমাদেরকে আবার খাইও। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টারকে খাবার দিয়ে সে ছোট্ট বাচ্চাটি এইখান থেকে চলে যায় এবং আমরা মেন ক্যারেক্টার এর ঘরের বাইরে দেখতে পাই অনেক বেশি শীত পড়েছে এবং চারিদিকে শুধু বরফ পড়ছে। মেন ক্যারেক্টার আমাদেরকে আবার বলে, আমি একজন আর্থলিং, আমাকে মডার্ন ওয়ার্ল্ড থেকে এইখানে আনা হয়েছে প্রায় 50 বছর হয়ে গিয়েছে। 50 বছর হলো, প্রায় 50 বছর হলো আমি এই ড্যাম কাল্টিভেশন ওয়ার্ল্ডে রয়েছি। আমরা কোম্পানি থেকে একটা ক্যাম্পিং এর জন্য পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ঠিক তখন হঠাৎ করে পাহাড় ধসের ফলে আমাদের গাড়ি চাপা পড়ে যায় সে পাহাড় এর মধ্যে এবং যখন আমরা সে কার এর মধ্যে থেকে কোনো রকমে বের হই আমরা দেখতে পাই আমরা অন্য একটা পৃথিবীতে চলে এসেছি, যেখানে প্রথমে আমাদের সামনে আসে একটা জায়ান্ট থ্রি টেইল ফক্স এবং তারপর আমাদের সামনে আসে জায়ান্ট টু হেডেড রেড স্নেক এবং তারপর অদ্ভুত কিছু মানুষ চলে আসে যারা কিনা আকাশে ফ্লাই করতে পারে। আমরা শিয়ান নোবেল ওয়ার্ল্ড এর মধ্যে চলে এসেছি, যে নোবেল প্রায়শই আমি পড়তাম, কিন্তু আমি এটাও জানি আমার কোয়ার্কার্সরা এখানে অতি সহজে মানিয়ে নিতে পারবে এক্সেপ্ট মি। এবং একজন শেষ যে কিনা আমার কোয়ার্কার্সদের মধ্যে থেকে একজনকে মিথিক্যাল ট্যালেন্ট থাকার কারণে তার সাথে করে নিয়ে যায় এবং একের পর এক শেষ আসে এবং আমার কোয়ার্কার্সদের মধ্যে থেকে একজনকে উঠিয়ে নিয়ে যায় এবং তারা তাদেরকে নিয়ে আকাশ এর মধ্যে বিলীন হয়ে যায়। এ যেন তারা তাদেরকে নিয়ে কোনো একটা অন্য রালমে চলে গিয়েছে। শুধুমাত্র ডিরেক্টর কিম এবং আমি এই ওয়ার্ল্ডে থেকে যাই। হিরো এবং ডিরেক্টর কিম হাঁটতে হাঁটতে একটা বাজার এর মধ্যে চলে আসে। আমরা ভেবেছিলাম আমাদের সাথেও তাদের মতোই স্পেশাল কিছু ঘটবে, কিন্তু ডিরেক্টর কিম এবং আমার মধ্যে কোনো স্পেশাল ট্যালেন্টই ছিল না। এই ওয়ার্ল্ড সম্পর্কে স্পেশাল কোনো কিছু জানা না থাকার কারণে আমরা এই ওয়ার্ল্ডে যা কিছু করা সম্ভব করার চেষ্টা করেছি, এমনকি লেবার এর মতো এখানে খেটেছি আমরা প্রত্যেক দিন। 6 মান্থ লেটার ডিরেক্টর কিম আমাকে বলে আমি আর এইভাবে বাঁচতে পারবো না এবং তার কাছে থাকা সমস্ত অর্থ একত্রিত করে সে একটা থার্ড রেট মার্শাল আর্ট বুক ক্রয় করে যা কিনা রাস্তার ধারে একজন বিক্রি করছিল এবং তার পরবর্তী 3 মান্থ এর মধ্যে সে এই মার্শাল আর্টকে একদম সম্পূর্ণরূপে মাস্টার করে ফেলে এবং সে একজন মার্শাল আর্টিস্ট হয়ে যায় এবং তারপর সে নেশন এর জন্য, দেশ এর জন্য অনেক বেশি কাজ করেছে এবং তারপর সে একটার পর একটা অ্যাডভান্স মার্শাল আর্ট শিখতে থাকে এবং সে পাওয়ারফুল মার্শাল আর্টিস্ট হওয়ার পরে জিয়াঙ্গুকে ছেড়ে চলে যায়, আমাকে এইখানে একা পিছনে ফেলে এইখান থেকে চলে যায়। আমি ভেবেছিলাম বাকি সবার মতো হয়তো আমার সাথেও স্পেশাল কোনো কিছু ঘটবে, কিন্তু শেষ পর্যন্ত আমার সাথে তেমন কিছুই ঘটেনি এবং আমি এইভাবে এখানে 50 বছর কাটিয়ে দিয়েছি। আর এখন আমি বৃদ্ধ বয়সে সামান্য ঠান্ডা লাগার কারণে মৃত্যুবরণ করতে চলেছি। আমিও পৃথিবী থেকে এইখানে এসেছিলাম বেঁচে থাকার জন্য, কঠোর থেকে কঠোরতম চেষ্টা করেছিলাম। আমি এইখানের ভাষা শিখেছি, এমনকি কিভাবে লিখতে হয় তাও শিখেছি। অল্প এক টুকরো জমি কিনে সেখানে বাড়ি তৈরি করেছি, একটা থাকার মতো জায়গা তৈরি করেছি। আমি এইখানে থাকা অল্প কিছু সংখ্যক দ্রব্য মিলিয়ে স্যুপ তৈরি করেছিলাম। এইরকম প্রাচীন চায়নার মতো একটা জায়গায় স্যুপ একটা নিউ কনসেপ্ট হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সেই পর্যন্ত নয় যতক্ষণ পর্যন্ত না মার্কেটে থাকা কিছু অসাধু ব্যবসায়ী আমাকে ঠকিয়ে আমার কাছ থেকে আমার স্যুপ এর রেসিপি আমার কাছ থেকে চুরি করে আমাকে এই মার্কেট থেকে বের করে দেয়। আমি এই ওয়ার্ল্ডকে ত্যায্য করে এখন আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি। আমার পক্ষে যা কিছু সম্ভব আমি তার থেকেও অনেক বেশি করার চেষ্টা করেছি। আমি সবচেয়ে কঠোরভাবে চেষ্টা করেছি। আমি এর থেকে বেশি কি করতে পারতাম। যেহেতু কোনো স্পেশাল কেউ নই, তাহলে আমাকে কেন এই ওয়ার্ল্ডে নিয়ে আসা হলো? আমাকে কেনই বা এই ওয়ার্ল্ডে নির্মম ভাবে একা এনে ছেড়ে দেওয়া হলো? আমার শরীরে এখন আর কোনো এনার্জি নেই, এমনকি আমার চোখের পাতা দুটো খুলে রাখার মতো এনার্জি নেই। আমার কাছে যদি পাওয়ার থাকতো, আমাকে যদি আর একবার কোনো অপরচুনিটি, সুযোগ দেওয়া হতো, আমি এইভাবে মরতে চাই না। ঠিক তখন হিরো মারা যায় এবং তারপর তার চোখের সামনে একটা উজ্জ্বল আলো চলে আসে এবং হিরো জোরে জোরে কাঁদতে থাকে। সে চোখ খুলে দেখতে পায় তার সামনে একটা সবুজে ঘেরা মাঠ এবং সে নিজেকে দেখে বলে, আমি এখনো জীবিত রয়েছি কিভাবে? আমি এখনো পৃথিবী এর পোশাক পরে রয়েছি, আমি কি পৃথিবীতে আবার ফিরে এসেছি? আমরা দেখতে পাই হিরো এর পিছনে তার কলিগরা ছড়িয়ে ছিটিয়ে
গিয়ে পড়ে রয়েছে। একজন বলে আমার মাথা, আরেকজন বলে আমরা কোথায় এসে পড়েছি। হিরো তাদের দিকে লক্ষ্য করে বলে, ফাইনালি আমি রিয়েলাইজ করতে পেরেছি আমি কোন রকম স্পেশাল পাওয়ার ছাড়া এই ওয়ার্ল্ডে আসিনি। আমি অন্যদের থেকে একদম সম্পূর্ণ আলাদা পাওয়ার পেয়েছি, দ্য পাওয়ার অফ রিগ্রেশন। এবং এটাই হলো আমার ফার্স্ট রিগ্রেশন। আমরা গাড়িতে করে আমরা আমাদের কোম্পানি ট্রিপ এ যাচ্ছিলাম এবং এটাই ছিল আমাদের কোম্পানি ট্রিপ এর প্রথম দিন। এবং এই প্রথম দিনেই আমরা এই অদ্ভুত ওয়ার্ল্ডে কোনো রকমে চলে এসেছি। আমরা যখন গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে পাহাড়ের ভূমিধস এসে পড়ে আমাদের গাড়ির ওপর। এবং যখন সেই ভূমিধস হচ্ছিল তখন আমি একটা ব্রাইট লাইট দেখতে পাই। এটা অনেক বেশি কঠিন মনে রাখা যে 50 বছর পূর্বে আমার সাথে কি ঘটেছিল। ঠিক তখন পিছন থেকে একজন হিরোকে বলে, হেই ম্যানেজার সিও। সেদিকে কোনো রকম নজর না দিয়ে মেইন ক্যারেক্টার ভাবতে থাকে, আমি এখন পাস্টে চলে এসেছি, এখন আমি কি করব। মোস্ট অফ দ্য রিগ্রেশন স্টোরিজ এর মধ্যে হিরো তার কাছে থাকা ফিউচার ইনফরমেশন এর মাধ্যমে ওয়ার্ল্ডের অনেক কিছু অ্যাচিভ করে। কিন্তু আমি তো শুধুমাত্র স্যুপ বানানোর টেকনিক ছাড়া আর কোনো কিছুই জানি না। ঠিক তখন পিছন থেকে একজন এসে বলে, হে ম্যানেজার সিও। তখন হিরো তার দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, ও সেকশন চিফ, আমি অনেক বেশি দুঃখিত। হঠাৎ করেই কিছুটা আমি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। কিন্তু সেকশন চিফ হিরো এর উপর রেগে গিয়ে একটা পাঞ্চ মেরে দেয়। এটা দেখে আশেপাশে থাকা সমস্ত কলিগ অনেক বেশি অবাক হয়ে যায়। সেকশন চিফ মেইন ক্যারেক্টারকে গালি দিয়ে বলে, ইউ ফাকিং ইডিয়েট। মাউন্টেন এর পাশ দিয়ে গাড়ি চালানোর সময় তোমার ধ্যান কোথায় ছিল? তোমার অসাবধানতার কারণে আমরা প্রায় মরতে মরতে বেঁচে ফিরেছি। হিরো আমাদেরকে বলে, এটা আমি একদমই ভুলে গিয়েছিলাম। আমাদের যখন কার ক্র্যাশ হয়েছিল তখন সে তার পজিশন দেখিয়ে আমাকে অনেক বেশি মেরেছিল। সেকশন চিফ বলে, আমরা যখন এইখান থেকে ফিরবো অবশ্যই তোমার জব থেকে তোমাকে বের করে দেওয়া হবে। হিরো বলে, সেকশন চিফ সে আমাদের ম্যানেজিং ডিরেক্টর এর নেফিউ হয়। সে একজন লাকি বাস্টার যে কিনা নেপোটিজম এর কারণে মাত্র 30 বছর বয়সে একজন সেকশন চিফ হতে পেরেছে। আমরা দেখতে পাই আরেকজন এসে সেকশন চিফকে বলে, এইখানে দাঁড়ান প্লিজ। সে যতই ট্রাই করতো না কেন সে কোনোভাবে এই ভূমিধসকে, এই পাহাড় ধসকে অ্যাভয়েড করতে পারতো না। কিন্তু তারপরও সেকশন চিফ জোরে জোরে চিৎকার করে গালি দিতে থাকে হিরোকে। এই সব কিছু দেখে এখন মেইন ক্যারেক্টার কিছুটা রাগান্বিত হয়ে বলে, হ্যাঁ আমি এটা অ্যাভয়েড করতে পারতাম কিন্তু আমি করিনি, কারণ অফিসে তুমি আমাকে অনেক বেশি কাজের চাপে ফেলেছিলে আর তাই রাত্রে আমি ঠিক মতো ঘুমাতে পারিনি। কিন্তু তারপরও তুমি আমাকে ড্রাইভিং এর জন্য বসিয়েছো। আমরা দেখতে পাই হিরো এর মুখ থেকে ব্লাড বের হচ্ছে, কিন্তু তারপরও হিরো অনেক বেশি রাগান্বিত এবং সিরিয়াস। হিরো মনে মনে ভাবে, আমি 50 বছর পূর্বের কিছু স্মৃতি ধীরে ধীরে মনে করার চেষ্টা করছি। হ্যাঁ আমার ঠিক মনে আছে আমার পাস্ট লাইফে যখন এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল ঠিক তখন আমি সকল কিছু মাথা নত করে মেনে নিয়েছিলাম এবং এর জন্য আমি সেকশন চিফ এর কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছিলাম। এবং এইভাবে 50 বছর আমি শুধু অন্যের কাছে ক্ষমা চেয়ে এসেছি। এমনকি যখন ডাকাত দল আমার কাছ থেকে আমার সমস্ত কিছু লুটে নিয়ে যায় তখনও আমি তাদের কাছে শুধুমাত্র ক্ষমা চেয়েছিলাম। এমনকি ওই সকল মার্শাল আর্টিস্টরাও যারা কিনা আমার কাছ থেকে সম্পূর্ণ কিছু কেড়ে নিয়ে যায়, এমনকি সেই রিজিওনাল অফিসিয়াল যে কিনা ট্যাক্স এর নামে আমার কাছে থাকা সমস্ত সম্পত্তি লুট করে নিয়ে যায়, তখনও আমি তাদের কাছে শুধুমাত্র মাথা নত করে ক্ষমা চেয়ে এসেছি। কিন্তু এতগুলো বছর কাটানোর পর আমি একটা বিষয় খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পেরেছি, যেটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো সেটা অবশ্যই আমার দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত। কিন্তু সেকশন চিফ জিওন, আমি জানি তুমি একটা পাগল প্রকৃতির ব্যক্তি। এখন আমরা এমন পরিস্থিতিতে নেই যে আমরা একে অন্যের প্রতি দোষারোপ করব। সেকশন চিফ এটা শুনে অনেক বেশি রাগান্বিত হয়ে যায় আর বলে, ড্যাম বাস্টার তুমি কি বললে? এই বলে সেকশন চিফ হিরো এর মুখের উপর আরো একটা পাঞ্চ মারে এবং বলে, তুমি কি আমার সাথে ফাইট করতে চাও? মেইন ক্যারেক্টার সে পাঞ্চ খেয়ে কিছুটা সিরিয়াস হয়ে বলে, যাদেরকে আমি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো তাদের সামনে কোনোভাবে মাথা নত করবো না আমি আর। এই বলে মেইন ক্যারেক্টার সেকশন চিফ এর ফেসে এমন একটা পাঞ্চ মেরে দেয়, সেকশন চিফ দূরে গিয়ে পিছনে গিয়ে পড়ে যায়। এটা দেখে এখানে থাকা সমস্ত কলিগরা অনেক বেশি অবাক হয়ে যায়। হিরো বলে, আমার পাস্ট লাইফে কাউন্টলেস মার্শাল আর্টিস্ট আমাকে বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত করেছে, অসংখ্যবার তারা আমাকে বিভিন্নভাবে পিটিয়েছে। এই বলে হিরো সেকশন চিফ এর ফেসের উপর আরো একটা পাঞ্চ মেরে দেয়। আমি ডাকাত দলের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিলাম যখন আমি মাউন্টেন এ গিয়েছিলাম হার্বস কালেক্ট করার জন্য। সেই ডাকাত দল প্রত্যেক বছর আমাকে ওইভাবে পিটিয়ে আমার কাছে থাকা সমস্ত হারভেস্ট লুটে নিয়ে যায়। এমনকি সে করাপ্টেড অফিসিয়ালরা যারা কিনা ট্যাক্স এর নাম করে আমার কাছে থাকা সমস্ত সম্পত্তি লুট করে নিয়ে যেত। হিরো সেকশন চিফ এর ওপরে বসে তার মুখের উপর জোরে জোরে পাঞ্চ করতে থাকে। এই ভায়োলেন্স এর দুনিয়ায় সাধারণ জনগণ যেই সব কিছুতে ল্যাক করে আমি সেই
সেই সব কিছু গেইন করেই ছাড়বো। তুমি যদি কারো চোখের উপর বারবার হিট করো তাহলে তার ভয় অ্যাম্পলিফাইড হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। এইভাবে কারো কাছ থেকে বিটেন আপ হয়ে যাওয়ার পর তোমার মুখ থেকে সর্বদা একটা কথাই বের হবে। হিরো সেকশন চিফ এর ফেসের উপর আরো একটা পাঁচ করতেই যাবে, ঠিক তখন সেকশন চিফ বলে সরি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। হিরো বলে আমার কাছে কোনো মিথিক্যাল ট্যালেন্ট নেই সেই ট্রান্সেন্ডেড ব্যক্তিদের মতে, এমনকি মার্শাল আর্ট ট্যালেন্টও নেই যা কিনা আমাকে মার্শাল আর্ট অল ডে ফেমাস করে দিবে। কিন্তু আমার কাছে একটা জিনিস রয়েছে যা কিনা ফেট চেঞ্জ করতে পারে। আমরা দেখতে পাই সেকশন চিফ তার ফেস ধরে নীল ডাউন হয়ে জোরে জোরে চিৎকার করছে, ব্যথা। তখন পিছন থেকে একজন হিরোকে বলে ম্যানেজার সিও, তুমি কিভাবে তোমার কলিগ এর সাথে এইরকম করতে পারো? তখন হিরো বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি অনেক বেশি রাগান্বিত হয়ে গিয়েছিলাম, আমি খুবই দুঃখিত যদি তোমরা আমার জন্য শকড হয়ে থাকো। হিরো মনে মনে ভাবে যদিও এদের মধ্যে আর কাউকেই আমি কোনোভাবে মৃত্যুর পূর্বে আর দেখতে পাবো না। হিরো বলে আমি সে যে ড্রাইভিং করছিল এই অ্যাক্সিডেন্ট এর জন্য আমি সকলের কাছে অনেক বেশি ক্ষমা প্রার্থী। ডিরেক্টর কিম বলে হ্যাঁ এটা ঠিক যে সেকশন চিফ তোমার প্রতি অনেক বেশি হার্শ বিহেভ করেছে, তারপরও তার সাথে এমন কিছু করা তোমার একদমই ঠিক হয়নি, এটা তুমি একদমই ওভার রিঅ্যাক্ট করে ফেলেছো, তার কাছে এখনই ক্ষমা চাও। হিরো বলে কিন্তু ডিরেক্টর কিম সর্বদাই আমার সাথে থাকবে। হিরো বলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন ডিরেক্টর কিম। ডাইরেক্টর কিম একজন স্ট্রংগেস্ট মার্শাল আর্টিস্ট হয়ে যাবে সে যখন ফিউচারে একবার মার্শাল আর্ট লার্ন করবে, একবার মার্শাল আর্ট শিখবে। আমি যদি আমার এই লাইফে তাকে সাপোর্ট করতে পারি তাহলে অবশ্যই আমি তার কাছে ভালো কিছু আশা করতে পারি। তার মানে আমাকে সর্বদাই তার গুড সাইডে থাকতে হবে, তার ভালো দিকে থাকতে হবে। হিরো সেকশন চিফ এর সামনে হাত বাড়িয়ে বলে সেকশন চিফ আমার কাজের জন্য আমি অনেক বেশি দুঃখিত, আপনার সাথে এইরকম বিহেভ করে আমি একদমই ঠিক করিনি, এর জন্য আমি অনেক বেশি ক্ষমা প্রার্থী। কিন্তু যে সেকশন চিফ হিরোকে গালি দিতে যাবে ঠিক তখনই হিরো এর সিরিয়াস ফেস দেখে সেকশন চিফ একদমই নিচুপ হয়ে যায়, তার মুখ একদম বন্ধ হয়ে যায় এবং হিরো এর দিকে হাত বাড়িয়ে দিয়ে উপরে উঠে যায়। ডাইরেক্টর কিম বলে কেননা আমরা এইখানে থাকা আশেপাশে কোনো গ্রাম খোঁজার চেষ্টা করি। হিরো বলে হ্যাঁ এখন আমাদের এইটাই করা উচিত। তারা আশেপাশে কিছু খোঁজার চেষ্টা করে। ডাইরেক্টর কিম এর পাশে থাকা ব্যক্তি বলে আপনি কি সাইডে কিছু দেখতে পেয়েছেন? ডাইরেক্টর কিম বলে হ্যাঁ এখান দিয়ে ভালো করে খোঁজার চেষ্টা করো। হিরো মনে মনে বলে কমন সেন্স এই অল ডে কোনো কাজেই আসবে না, এইখানে ইমমর্টালসরা ফ্লাই করে এবং তারা তাদের ইমমর্টালিটিকে সিকিউর করার চেষ্টা করে এবং এই অল ডের একটাই মাত্র রুল, স্ট্রং সর্বদা উইককে গিলে খাবে। এই মুরিম অল ডের সকলে শর্ট ইউজ করে ফাইট করে তাদের অর্থ এবং সম্মান বৃদ্ধির জন্য। এই ফরেস্ট এর নাম হলো অ্যাসেনশন পাথ। এইখানে কোথাও কোনো ভিলেজ, সিটি অথবা নেশন নেই। হিরো বলে ডাইরেক্টর কিম খুব জলদি সন্ধ্যা হতে চলেছে, এখন আমাদের এইখানে কোথাও সেফ জায়গায় শেল্টার নিতে হবে। ডাইরেক্টর কিম বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো। ডাইরেক্টর কিম বলে কেমন হবে কার এর মধ্যে যত কিছু আমরা প্যাক করে নিয়ে এসেছি সেই সব ব্যবহার করে এইখানে আজকের জন্য একটা শেল্টার তৈরি করা যাক। হিরো মনে মনে ভাবে এটা অনেক বেশি লজ্জার যে আমরা কোনোভাবে আমাদের কার ফাইন্ড করতে সক্ষম নই, অবশ্যই তারা আমার কথায় কখনোই বিশ্বাস করবে না। হিরো বলে ডাইরেক্টর কিম কেমন হবে আমরা দুই গ্রুপে বিভক্ত হয়ে এক গ্রুপ গিয়ে কার খোঁজার চেষ্টা করবে এবং আমরা আরেক গ্রুপ গিয়ে এইখানে কোথাও আপাতকালের জন্য একটা শেল্টার খুঁজবো এবং সম্পূর্ণ রাত হয়ে যাওয়ার পূর্বেই আমরা সকলে আবার এইখানে এসে একত্রিত হব। আমরা দেখতে পাই তারা কার খুঁজে না পেয়ে এখানে একটা আশেপাশে গুহার মধ্যে আপাতকালীন শেল্টার নিয়েছে। একজন বলে আমরা কোনোভাবে কার খুঁজে পাইনি এত খোঁজার পরেও। আরেকজন বলে পাহাড় ধসের সময় তো আমরা সকলে কার এর মধ্যেই ছিলাম, তাহলে আমরা কিভাবে কার এর মধ্যে থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লাম? তারা সকলে গোল হয়ে বসে ক্যাম্প ফায়ার জ্বালিয়ে কিছু একটা জঙ্গল থেকে খুঁজে বের করে সেই খাবার খাচ্ছে। একজন বলে এই খাবার খেতে অনেক বেশি তেতো, আরেকজন বলে এটা একটা ক্রাঞ্চি খাবার। হিরো বলে এখানে অনেক বেশি খাবার রয়েছে, তোমরা যে যত পারো খেতে পারো, সমস্যা নেই। ডাইরেক্টর কিম বলে থ্যাংক ইউ ম্যানেজার সিও, তোমার জন্যই আজকে আমরা এরকম সিরিয়াস অবস্থায় থাকার পরেও এরকম মজা করতে পারছি, এরকম ফান টাইম কাটাতে পারছি। আমি এটা জানতাম তুমি অনেক বেশি ডিপেন্ডেবল একটি ব্যক্তি। আমার সঠিক মনে রয়েছে তুমি ড্রাইভিং করার সময় অনেক বেশি ক্লান্ত ছিলে, কারণ তুমি গতকাল অনেক রাত্রি অবধি কাজ করেছিলে। ডাইরেক্টর কিম এই কথাটি সেকশন চিফ এর দিকে তাকিয়ে বলে। পাশে থাকা মেয়েটি বলে হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন, আমাদের ম্যানেজার সিও একজন ডেলিগেন্ট ব্যক্তি, একজন বিশ্বাস করার মতোই ব্যক্তি। আমরা এই জায়গায় এরকম ক্যাম্পিং করতে পারছি কেননা সে এইটা খুঁজে বের করতে পেরেছে। আরেকজন মেয়ে বলে হ্যাঁ তুমি এটা ঠিক বলেছো। হিরো ভাবে পাস্ট লাইফে আমরা যখন কাঠ খোঁজার জন্য বের হয়েছিলাম তখন অনেক বেশি খোঁজার পরে এই জায়গাটি খুঁজে পেয়েছিলাম। হিরো সবাইকে বলে আমি অনেক বেশি লাকি ছিলাম তাই এই জায়গাটি খুঁজে পেয়েছি। আরেকজন বলে তোমাকে এইভাবে লজ্জা পেতে হবে না কেননা তুমি এই জায়গা খুঁজে বের করেছো। হিরো মনে মনে
মনে ভাবে হ্যাঁ আমি এই মুহূর্তকে এইভাবে এনজয় করতে চাই, কেননা আজকে শেষ রাত হবে, আমরা সকলে এইভাবে এনজয় করতে পারছি। সিন চেঞ্জ হয়, পরের দিন সকালে আমরা দেখতে পাই হিরো কারোর সামনে অনেক বেশি ঘাবড়ে রয়েছে এবং বলে আমি আমার গ্রিটিংস জানাই লর্ড অফ দ্য ফরেস্ট আপনাকে। আমরা দেখতে পাই হিরো এর সামনে বিশাল আকার একটা দৈত্যাকার দানবীয় ফক্স চলে এসেছে। সেই ফক্স বলে হিউম্যান সেন্ট, এটা অনেক বেশি ইউনিক, তারা 1000 ইয়ার বেঁচে থাকার জন্য অনেক বেশি চেষ্টা চালায়। আমি এর পূর্বে কখনো তোমার মতো মানুষের গন্ধ পাইনি। পিছন থেকে একটা মেয়ে ঘুম থেকে উঠে এসে বলে কি হচ্ছে এখানে ম্যানেজার সিও। যে সে চোখ খুলে সামনের দিকে তাকায়, সে বলে মনস্টার মনস্টার। মেইন ক্যারেক্টার পিছন ফিরে তাকিয়ে জোরে চিৎকার দিয়ে বলে লর্ড অফ দ্য ফরেস্ট এর সামনে সঠিকভাবে বিহেভ করো, সকলে আমার মতো নীল ডাউন হও এবং তাকে সম্মান জানাও। ফক্স রাগান্বিত হয়ে বলে আমি যখনই তোমাদের মতো মানুষের সামনে আসি তোমাদের বারবার এটা স্মরণ করিয়ে দিতে হয় তোমরা কত বেশি ফুলিশ এবং রুড। এমনিতে আমি তোমাদের সকলকেই খেয়ে ফেলতাম, কিন্তু তোমাদের মধ্যে একজন জানে কিভাবে কারো সাথে বিহেভ করতে হয়। তোমরা যেহেতু আমার টেরিটরিতে আসার সাহস দেখিয়েছো, তোমাদের মধ্যে কেউ একজন যদি আমাকে তার হাত অফার করে তাহলে আমি তোমাদের সকলকে ছেড়ে দেব। হিরো ভাবে আমার পাস্ট লাইফে যখন সবাই এই মনস্টারকে দেখেছিল সবাই অনেক বেশি প্যানিক হয়ে চিৎকার করছিল এবং রাগান্বিত হয়ে ফক্স সকলকে কিল করে ফেলেছিল, কিন্তু এইবার ফক্স আমাকে অ্যাপ্রিসিয়েট করছে আমার ম্যানার্স এর জন্য। ফক্স বলে তোমাদের মধ্যে কে তার হাত আমাকে অফার করবে। হিরো ভাবে লাস্ট টাইম এর মতো সে আমাদের মধ্যে থেকে কেউ একজন মানুষকে চাচ্ছে না, এইবার শুধুমাত্র একজন ব্যক্তির হাত চেয়েছে এবং আমাদের মধ্যে থেকে একজনকে তার হাত স্যাক্রিফাইস করতেই হবে। একটা সম্পূর্ণ কেটে যাওয়া হাত কেউ হিল করতে পারবে সেই কাল্টিভেটররা যারা 2 দিন পরে অ্যাপেয়ার হতে চলেছে, এবং অলরেডি ব্যথা কমানোর যে হার্ব রয়েছে তা আমি প্রিপেয়ার করে রেখেছি। হিরো তার হাতকে সামনের দিকে দিয়ে বলে আমি আমার হাতকে অফার করতে চাই। এটা শুনে হিরোর যে কলিগরা রয়েছে তারা একদমই অবাক হয়ে যায়। ফক্স ভয়ানক ফেস বানিয়ে বলে ইউ নো ইউর ম্যানার, আমি যথাসম্ভব এই কাজটি পেইনলেস ভাবে করার চেষ্টা করব। এই বলে সেই থ্রি টেইল ফক্স হিরো এর শরীর থেকে তার একটা হাত বাইট করে আলাদা করে ফেলে। হিরো এই ব্যথা সহ্য করতে না পেরে জোরে জোরে চিৎকার করতে থাকে। আমরা দেখতে পাই সে ফক্স এর মুখের মধ্যে মেইন ক্যারেক্টার এর হাত, এবং সে হাতকে ফক্স খেয়ে ফেলে সবার সামনে। এরকম ভয়ানক দৃশ্য দেখে এখানে থাকা সমস্ত লোকজন একদম ভয় পেয়ে যায়, তারা তাদের চোখ দুটো বন্ধ করে ফেলে। হিরো তার সামনে পড়ে থাকা ব্যথা কমানোর যে হার্ব রয়েছে তার দিকে হাত বাড়ায় এবং সে হার্ব হাতে নিয়ে জোরে জোরে তাড়াতাড়ি করে খেতে থাকে আর বলে এটা অনেক বেশি ব্যথা করছে। ফক্স বলে আমি ভেবেছিলাম তোমার স্মেল অন্য মানুষদের মতো না হওয়ার কারণে তোমার টেস্ট অন্য মানুষদের থেকে আলাদা হবে, কিন্তু তোমার টেস্টও অন্য মানুষদের মতোই। স্পেশাল ভাবে বলতে গেলে অন্য হিউম্যানদের থেকে তোমার টেস্ট আরো বেশি খারাপ, কেননা তোমার শরীর এর মধ্যে অনেক বেশি ইম্পিউরিটিস রয়েছে। হিরো ভাবে সে হার্ব এর কারণে ব্যথা অনেক বেশি কমেছে। ফক্সকে বলে আমি অনেক বেশি দুঃখিত যে আমার অফারিং আপনার পছন্দ হয়নি। ফক্স বলে আমার এই টেরিটরিতে আমি তোমাদেরকে 7 দিন থাকার অনুমতি দিলাম, থ্যাঙ্কস টু মাই ডিভাইনিটি, এখনো তুমি বেঁচে রয়েছো। এই বলে ফক্স এখান থেকে ফ্লাই করে চলে যায়। হিরো সেখানে বসে নীল ডাউন হয়ে বসে এখনো জোরে জোরে কাঁদতে থাকে। ফক্স এখান থেকে চলে যায়। হিরো এর কলিগরা হিরো এর কাছে এসে বলে ম্যানেজার সিও ম্যানেজার সিও। হিরো বলে এইখানে নয়, আগে ভিতরে চলো, আমি এখন তোমাদেরকে সবকিছু এক্সপ্লেন করব। আমি যখন খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে কেপ থেকে বাইরে বের হই তখন সেই ফক্স আমাকে সবকিছু বলে। আমরা এখন মুরিম ওয়ার্ল্ডে রয়েছি। ডাইরেক্টর কিম একটু ঘাবড়িয়ে যায় আর বলে কি তুমি কি বলতে চাচ্ছ, আমরা এখন মুরিম ওয়ার্ল্ডে রয়েছি। তারপর একটু উত্তেজিত হয়ে বলে হা এটা আমরা কখনো ভাবতেও পারিনি। হিরো বলে যাই হোক, আমরা এখন 1 সপ্তাহ এর জন্য এইখানে সেফ রয়েছি আমার হাত তাকে অফার করার জন্য। ডাইরেক্টর কিম বলে 1 সপ্তাহ, কিন্তু তারপরে কি হবে? হিরো বলে তারপর সে আবার আসবে এবং তখন তাকে আবার কোনো কিছু অফার করতে হবে। আমি এখন অনেক বেশি ক্লান্ত, আমি আর জেগে থাকতে পারছি না, আমার এখন কিছুটা বিশ্রাম নিতে হবে। আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই বলে হিরো ঘুমানোর ভান করে চোখ বন্ধ করে ওইখানে পড়ে থাকে। দূর থেকে শব্দ আসে, সেকশন চিফ তুমি এটা কিভাবে বলতে পারো? ম্যানেজার সিও আমাদের জন্য তার একটা হাতকে অফার করেছে। সেকশন চিফ রেগে গিয়ে বলে তোমরা যদি আমার কথার সাথে অ্যাগ্রি না হও তাহলে সামনের সপ্তাহে কে তার হাত অথবা পাকে অফার করবে? হিরো চুপচাপ তার জায়গায় বসে থেকে এই সমস্ত কথাগুলো শুনতে থাকে। আর
আরেকজন বলে কিন্তু ম্যানেজার সিও আমাদের জন্য এখনো অনেক বেশি ইম্পর্টেন্ট, কেননা সেই আমাদেরকে খাবার এবং শেল্টারকে খুঁজে বের করতে সাহায্য করেছে। সেকশন চিফ বলে তাহলে আমরা এই সপ্তাহের মধ্যে যত কিছু সম্ভব তার কাছ থেকে শেখার চেষ্টা করব। অলরেডি সে তার একটা হাতকে হারিয়েছে। আমরা দেখতে পাই দূর থেকে হিরো অনেক বেশি সিরিয়াস ফেস বানিয়ে এই সবগুলো শুনতে থাকে। সেকশন চিফ বলে একটা হাত হারানোর জন্য সে বেশিক্ষণ এই জায়গায় সার্ভাইভ করতে পারবে না, আর তাই আমরা তাকে স্যাক্রিফাইস হিসেবে ব্যবহার করতে পারবো। হিরো একদম সিরিয়াস ফেস বানিয়ে তার পিছনে দাঁড়িয়ে থেকে এই সমস্ত কথা শুনতে থাকে। হিরো বলে সে আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সে ফক্সকে অফার করতে চায়। তারপর পাশে পড়ে থাকা একটা পাথর হাতে উঠিয়ে নিয়ে বলে আমি তাদেরকে রক্ষা করার জন্য আমি আমার একটা হাতকে ত্যাগ করেছি। আমার পাস্ট লাইফে 50 বছর আমি যেরকম ভায়োলেন্স দেখেছি, একটা মডার্ন সিভিলাইজ পৃথিবী থেকে আসা ব্যক্তিকে আমি অনেক ইজিলি বিট করে দিতে পারবো। যদিও আমার কাছে আমার একটা হাত নেই, তারপরও আমরা দেখতে পাই সেকশন চিফ এখনো তাদের কলিগদের এই সব কিছু বোঝানোর চেষ্টাই করছে। হিরো মনে মনে ভাবে আমি কি এখনই তাকে কিল করে ফেলবো নাকি। তারপর সে পাথরটি যেখান থেকে উঠিয়েছিল সেখানে রেখে বলে না, তারা সকলে হঠাৎ করে এরকম পরিবেশে এসে তাদের নিজেদেরকে মানিয়ে নিতে পারছে না। তারপরও যদি আমি এরকম ভয়ানক একটা কাজ করি তাহলে ডিরেক্টর কিম এর সাথে আমার রিলেশনশিপ একদম দুর্বল হয়ে যাবে। আমরা দেখতে পাই সেখানে থাকা সকলে সেকশন চিফকে গালি দিতে থাকে এবং বলতে থাকে তুমি যদি এখনো তোমার এই বাজে কথা চালিয়ে যাও তাহলে আমরা তোমার পা ভেঙে দেব। হিরো বলে আমি জানতাম সেখানে থাকা সকলে বাজে ব্যক্তি নয়, কিন্তু তারা এখন এমন পরিস্থিতিতে রয়েছে যে তারা একদমই কনফিউজড হয়ে গিয়েছে। আমাদেরকে পরের দিন এর সিন দেখানো হয় যেখানে তাদের সকলের সামনে বিশালাকার দানবীয় টু হেডের স্নেক চলে এসেছে এবং সেই বিশালাকার স্নেক এখানে থাকা একজন এর বডি থেকে সামান্য পরিমাণ ব্লাড চায় এবং আমার পাস্ট লাইফে এই স্নেক এর জন্য চিপ ও এই স্নেক এর হাতে মারা যায়। চিপ ও বলে সে সামান্য পরিমাণ ব্লাড এর কথা বলেছে, এই বলে সে তার হাত সেই টু হেডের স্নেক এর দিকে এগিয়ে দেয় এবং আমরা দেখতে পাই এই টু হেডের স্নেক চিপ ও এর ব্লাড পান করার সাথে সাথে খাসতে খাসতে তার মুখ থেকে বের করতে থাকে এবং বলে এরকম ডিসগাস্টিং ব্লাড এর আগে আমি পান করিনি। হিরো মনে মনে বলে একজন আধুনিক দুনিয়ার মানুষ হওয়ার কারণে তার ব্লাড এর মধ্যে অনেক বেশি ইম্পিউরিটিস রয়েছে, তার ব্লাড এর টেস্ট যে একদমই ভালো হবে না এটা একদম স্বাভাবিক বিষয়। হিরো সেকশন চিফ এর নাম ধরে রেখে বলে হে জিওংমিয়ন চল আমার সাথে আসো কিছু হার্বস কালেক্ট করার জন্য। সেকশন চিফ বলে তোমার সাহস হয় কিভাবে আমার নাম ধরে ডাকা। হিরো বলে তুমি কি ক্ষুধার্ত নও? সেকশন চিফ বলে হ্যাঁ আমি ক্ষুধার্ত। তখন হিরো বলে ফ্রুটস এবং খাবার যোগ্য হার্বস কালেক্ট করার জন্য আমার সাথে আসো। হিরো বলে আমি সিদ্ধান্ত নিয়েছি নেক্সট উইক আমি আমার আরেকটা হাত সেই ফক্সকে অফার করব। যদি আমি মারা যাই তাহলে এইখানে এমন একজনকে থাকতে হবে যে ফরেস্ট এর মধ্যে সার্ভাইভ করতে জানে। সেকশন চিফ বলে তুমি সত্য বলছো, এর জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ। হিরো মনে মনে ভাবে ফক্স আর এইখানে ফিরে আসবে না এবং তুমি এই সার্ভাইভ করার নলেজকেও কাজে লাগাতে পারবে না। পরের সিনে আমরা দেখতে পাই সেকশন চিফ এর ওপর হিরো অনেক জোরে জোরে চিৎকার করছে। মেন ক্যারেক্টার জোরে জোরে বলতে থাকে তোমাকে আর কতবার বলবো এটা রং ফ্রুট, আরো বেশি মনোযোগ দিয়ে আমার কথা বোঝার চেষ্টা করো। আমরা দেখতে পাই সেকশন চিফ হিরো এর কাছে ক্ষমা চায়। হিরো বলে কেউ যদি এই ফ্রুট খায় সাথে সাথে সে মারা যাবে। আমরা দেখতে পাই হিরো সেকশন চিফ এর উপর এরকম বকাবকি করতে থাকে এবং বারবার সেকশন চিফ তার পজিশন চেঞ্জ করে এবং অন্য ফ্রুটকে খোঁজার চেষ্টা করে এবং এইভাবে নন স্টপ কাজ করার জন্য সেকশন চিফ অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। সেকশন চিফ হাঁপাতে হাঁপাতে বলে আমি এখন অনেক বেশি ক্লান্ত, আমার বিশ্রাম এর প্রয়োজন। হিরো মনে মনে ভাবে যখন আমি প্রথমবার কোম্পানিতে জয়েন হই তখন সেকশন চিফ এইভাবে আমাকে অনেক বেশি কাজ করাতো। হিরো বলে আমাদেরকে দ্রুতই এই কাজ শেষ করতে হবে, তাড়াতাড়ি উঠো। এইভাবে সেকশন চিফ কাজ করতে থাকে। ঠিক তখন সেকশন চিফ বলে এটা তো জিনসেন, এরকম ম্যাসিভ আকারের একটা জিনসেন, এগুলো কি সচরাচর এইরকমই হয়? হিরো মনে মনে বলে এই জিনসেন এরকম বিশালাকার হওয়ার কারণ হলো এই অ্যাসেনশন পাথ এর মধ্যে মানা অনেক বেশি ডেন্স। এই জিনসেন কাল্টিভেটরদের জন্য কোনো কাজেই আসবে না, কিন্তু একজন মার্শাল আর্টিস্ট যদি এই জিনসেন সেবন করে তাহলে তাদের কিউআই এনার্জি অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে। এটা আমি ডিরেক্টর কিমকে দিয়ে সাহায্য করতে পারবো। সেকশন চিফ বলে এখানে আরো দুটো রয়েছে, এগুলো যদি এইভাবে উঠিয়ে নিয়ে যায় তাহলে কি কোনো ক্ষতি হবে? হিরো বলে এগুলো তোমার শার্ট এর মধ্যে পেঁচিয়ে নিয়ে চলো। অলমোস্ট সন্ধ্যা হতে চলেছে, এখন আমাদেরকে ফিরতে হবে। পরের সিনে আমরা দেখতে পাই হঠাৎ করে আকাশ এর মধ্যে ক্র্যাক ওপেন হতে থাকে এবং ভয়ানক এনার্জি রিলিজ হতে থাকে এবং এইখানে থাকা সকলে চিৎকার করতে থাকে। তারা এইরকম এনার্জি এর প্রেসার সহ্য করতে পারে না। আমরা দেখতে পাই সকলে মাটিতে লুটিয়ে পড়ে। ডিরেক্টর কিম
বলে তাদের সাথে কি ঘটছে, এখানে কি হচ্ছে। আমরা দেখতে পাই রাতের আকাশে কিছু কাল্টিভেটর হাওয়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে থাকা একজন বলে এখানে থাকা সকলে আমার, আরেকজন বলে তুমি অনেক বেশি শেমলেস। আমরা দেখতে পাই ডিরেক্টর কিম তাদেরকে দেখতে পেয়ে বলে হেই তোমরা কে, তোমরা কোথা থেকে এসেছো। একজন কাল্টিভেটর বলে তাদের মধ্যে মাত্র 3 জন এর মধ্যে স্পিরিচুয়াল রুট রয়েছে, আর এইখানে থাকা সকলেই একদম নর্মাল মর্টাল ছাড়া আর কিছুই নয়। একজন কাল্টিভেটর তার হাত থেকে কিছু এনার্জি রিলিজ করে নিচের দিকে ছেড়ে দেয়। আমরা দেখতে পাই যা ডিরেক্ট গিয়ে একদম সেকশন চিপ এর ওপর পড়ে। সেই কাল্টিভেটর বলে অসাধারণ, সে হেভেনলি গোল্ডেন থান্ডার বডি পজেস করে। আর একজন কাল্টিভেটর বলে এখন আমার পালা, এই বলে তার হাতে থাকা পিয়ানো বাজাতে থাকে। এই পিয়ানো এর শব্দ শুনে মেইন ক্যারেক্টার এর কলিগদের মধ্যে থাকা একজন মেয়ে তার মাথা চেপে ধরে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। সেই কাল্টিভেটর অনেক বেশি খুশি হয়ে জোরে জোরে হাসতে হাসতে বলে ঘোস্টলি ইন ট্রান্সফর্মিং ইমমর্টাল রুট, এই রুট একদমই দুর্লভ প্রকৃতির। আমরা দেখতে পাই তাদের মধ্যে থাকা থার্ড কাল্টিভেটর এসে বলে ইউনিক হোলি বডি। সে একদম ডিরেক্ট চিপ ওহো এর কাঁধের ওপর হাত রাখে। চিপ ওহো বলে এইরকম পাওয়ার কিভাবে এক্সিস্ট করতে পারে, আমি একদমই আমার বডিকে কোনোভাবেই মুভ করতে পারছি না। সেই থার্ড কাল্টিভেটর বলে আমি তোমাদের মধ্যে 3 জনকেই আমার আজুরে ক্রিয়েশন সেক্ট এর মধ্যে ডিসাইপল হিসেবে জয়েন করাতে চাই। তোমাদের 3 জন এর মধ্যেই ট্যালেন্ট রয়েছে সম্পূর্ণ পৃথিবীকে কন্ট্রোল করার। চিপ ওহো এর কাঁধের উপর হাত রাখার ফলে চিপ ওহো বলে আমি আমার ব্রেথ নিতে পারছি না, আমি আমার নিঃশ্বাস নিতে পারছি না। তার অফার শুনে এমন মনে হচ্ছে যেন যদি আমি তার অফারকে রিফিউজ করি সাথে সাথেই আমি মারা যাব। সাইডে থাকা আরেকজন কাল্টিভেটর বলে না, তুমি ঘোস্টলি ভ্যালিতে জয়েন হও, আমাদের কাছে সকল ধরনের কাল্টিভেশন রিসোর্সেস রয়েছে এবং তোমাকে অনেক বেশি পাওয়ার এবং রিসোর্সেস প্রদান করা হবে যা ইউজ করে তুমি মাত্র 100 বছর এর মধ্যে হেভেন এবং আর্থ এর মধ্যে তুমি ইমমর্টাল হয়ে যাবে। আরেকজন বলে তাদের জন্য গোল্ডেন ডিভাইন হেভেনলি থান্ডার সেক্ট একদম সুইটেড হবে। সাইড থেকে একজন বলে তোমরা কি আমাদেরকে এই ফরেস্ট এর মধ্যে থেকে বের করতে পারবে, যদি আমরা এইভাবে এইখানে থাকি তাহলে আমরা অতি দ্রুতই মারা যাব। সেই কাল্টিভেটর তার পাওয়ার ইউজ করে সেকশন চিপকে তার কাছে নিয়ে যায় এবং বলে যারা মর্টাল তারা অনেক বেশি চিন্তা করে তোমরা এইরকম দুর্বল বডি নিয়ে কিভাবে এই অ্যাসেনশন পাথ এর মধ্যে প্রবেশ করলে। সে কাল্টিভেটর হিরোকে বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এদেরকে রক্ষা করার জন্য তোমার একটি হাতকে সে ফক্সকে অফার করেছো। এই বলে মেন ক্যারেক্টার এর সম্পূর্ণ হাত তার কিউআই এনার্জি ইউজ করে একদম রিজেনারেট করে দেয়। তুমি একটা সামান্য মর্টাল হওয়ার পরেও তোমার মধ্যে অনেক বেশি সাহস রয়েছে। হিরো তার সামনে নীল ডাউন হয়ে বলে আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমার হাতকে ঠিক করে দেওয়ার জন্য। তারা এইখান থেকে যেতে থাকে এবং বলে এইখানে থাকা সমস্ত মনস্টারকে আমরা কিল করে ফেলেছি, আর তাই সামনের 10 বছর এর জন্য এই অ্যাসেনশন পাথ একদমই সুরক্ষিত। আমরা দেখতে পাই তাদেরকে এইভাবে যেতে দেখে ডাইরেক্টর কিম অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে একটু থামুন, একটু অপেক্ষা করুন, আমরা এইখান থেকে বের হওয়ার রাস্তাও পর্যন্ত চিনি না, আমরা এইখান থেকে বের হওয়ার কোনো পথই জানি না। হিরো মনে মনে বলতে থাকে সেকশন চিপ জিওন, চিপ ও ডেপুটি ম্যানেজার কাং, আমার পাস্ট লাইফে 50 বছর পূর্বে যা ঘটেছিল তা আবার পুনরায় রিপিট হচ্ছে। হিরো বলে আমরা যতই জোরে জোরে চিৎকার করি না কেন তারা আমাদেরকে একটা ইনসেক্ট ভেবে ইগনোর করে এখান থেকে চলেই যাবে, কিন্তু সে যাওয়ার পূর্বে আমার হাতকে তো হিল করে দিয়েছে, এটাই অনেক। একজন বলে ড্যাম আমরা এই ফরেস্ট এর মধ্যে কিভাবে কি করব। ডাইরেক্টর কিম আকাশ এর দিকে তাকিয়ে বলে আকাশ এর মধ্যে ওই লাইটগুলো কিসের, ওই দিকে কি কিছু রয়েছে। আমাদেরকে বাইরের সিন দেখানো হয়, বাইরে প্রবল বেগে ঝড় উঠেছে, তারা সকলে আবার সেই গুহার মধ্যে অবস্থান করছে এখন, এবং তাদের মধ্যে থাকা একটি মেয়ে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। পাশে থাকা আরেকটি মেয়ে হিরোকে বলে তার অবস্থা ধীরে ধীরে আরো বেশি খারাপ হয়ে চলেছে, তার উপর কি কোনো হার্বস ইউজ করলে সে এই অবস্থা থেকে বের হয়ে আসবে, তার জন্য এখন আমাদের কি করা উচিত। হিরো একদম সিরিয়াস হয়ে বলে আমাদেরকে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, খুব শীঘ্রই একজন ব্যক্তি এখানে আসবে এবং তাকে হিল করবে। তারা হিরোকে বলে ম্যানেজার সিও আপনি কি বলতে চাচ্ছেন। আমরা দেখতে পাই হিরো এক দৃষ্টিতে সেই গুহার প্রবেশদ্বার এর দিকে তাকিয়ে রয়েছে। ঠিক তখন সেই গুহার প্রবেশদ্বার দিয়ে একজন ব্যক্তি আসতে থাকে আর বলে ইন্টারেস্টিং, কিছু মর্টাল এই অ্যাসেনশন পাথ এর মধ্যে প্রবেশ করেছে, দেখে মনে হচ্ছে যেন কিছু পিপিলিকা ড্রাগনস এর সাথে কম্পিটিশন করার চেষ্টা করছে। ডাইরেক্টর কিম তাকে এইভাবে আসতে দেখে বলে তুমি কে। সে ব্যক্তি একটা ক্রিপি স্মাইল দিয়ে বলে হাহা আমি হলাম সি ড্রাগন কিং, ড্রাগনসদের সর্দার, অলমাইটি ড্রাগন কিং।
স্টোরি এর শুরুতে ড্রাগন কিং বলে, আমি এইখানে এসেছি কারণ বাইরে যে ঝড় তুফান হচ্ছে তা ওইখানে শুয়ে থাকা ওই মেয়েটি তার সরসারি স্কিল এর উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলার কারণে হচ্ছে। সে একটা অর্ডিনারি মেয়ে, তার উপর সে কোনো কাল্টিভেটর নয়। সে এইরকম ওভারওয়েলমিং পাওয়ার রিলিজ করতে সক্ষম হচ্ছে, যদিও সে তার অজান্তেই এই কাজটি করছে। এটা একটা অদ্ভুত বিষয়। হিরো ড্রাগন কিং কে বলে, আমরা একদমই কনফিউজ, কেননা আমরা এই জায়গা থেকে বিলং করি না। তার উপর একটার পর একটা পাওয়ারফুল ব্যক্তি আমাদের সামনে অ্যাপিয়ার হয়ে চলেছে আপনার মতো, এবং আমাদের মধ্যে থাকা একজন করে তারা উঠিয়ে নিয়ে যাচ্ছে। এটা শুনে ড্রাগন কিং হাসতে থাকে। তার মানে তুমি এটা বলতে চাচ্ছ তোমাদের মধ্যে আরো অনেকে ছিল যাদের মধ্যে এক্সট্রা অর্ডিনারি পটেনশিয়াল রয়েছে, আর তারপর তোমাদের সামনে কিছু কাল্টিভেটর অ্যাপিয়ার হয়ে তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়েছে, এবং বর্তমানে যেমন আমি এই মেয়েটির জন্য এইখানে তোমাদের সামনে অ্যাপিয়ার হয়েছি। ডিয়ার মর্টালস, তোমরা কি জানো আমরা এখন কোথায় রয়েছি? এই প্লেস এর নাম হলো অ্যাসেনশন পাথ, অথবা পাথ অফ অ্যাসেনশন, অথবা তোমরা এটাও বলতে পারো যে এই জায়গা হলো আপার রালমে যাওয়ার একটা পথ, এবং 1 মাস পর এইখানে একটা ডাইমেনশনাল ড্রিফট ওপেন হবে আপার রালমে যাওয়ার জন্য, এবং এই পথ ওপেন হয় প্রত্যেক 1000 বছর পর পর। কাউন্টলেস হাই লেভেল কাল্টিভেটর এবং স্পিরিচুয়াল বিং অলরেডি গ্যাদার হয়েছে আপার রালমে যাওয়ার জন্য এই পথ হয়ে। আর তাই এটা কোনো অদ্ভুত বিষয় নয় যে তোমাদের সামনে আমার মতো কাল্টিভেটর অ্যাপিয়ার হবে। হিরো বলে, কিন্তু তারা এটা বলেছে যে তারা আমাদের কলিগদের নিয়ে গিয়েছে তাদের সেক্ট এ জয়েন করানোর জন্য, কিন্তু যদি তারা আপার রালমে চলে যায় তাহলে আমাদের কলিগদের সাথে কি হবে? ড্রাগন কিং বলে, তোমাদের মতো মর্টালসরা এটা কল্পনাও করতে পারবে না যে কাল্টিভেটরদের কাছে অনেক বেশি টেকনিক রয়েছে যার মাধ্যমে তারা কোনো বস্তুকে অনেক বেশি ছোট করে একটা ম্যাজিক্যাল টুলস এর মধ্যে এটা বহন করতে পারে। তার হাতে একটা ছোট্ট বোতল বের করে দেখিয়ে বলে, এটার মতো ম্যাজিক্যাল টুলস এর মধ্যে করে তাদেরকে আপার রালমে নিয়ে যাবে। তারা তাদের সম্পূর্ণ সেক্ট সহ আপার রালমে প্রবেশ করবে, যেমনটা আমি আমার সি ড্রাগন ক্লানকে আমার এই ছোট্ট বোতল এর মধ্যে করে তাদেরকে নিয়ে আপার রালমে প্রবেশ করব। এটা শুনে মেন ক্যারেক্টার এবং ডাইরেক্টর কিম একদম অবাক হয়ে যায়। ড্রাগন কিং নিচে শুয়ে থাকা মেয়েটির দিকে এগিয়ে গিয়ে বলে, এক্সট্রা অর্ডিনারি, এই মেয়েটি যদি আমার সি ড্রাগন ক্লানকে জয়েন করে তাহলে সে ভবিষ্যতে এক্সট্রা অর্ডিনারি ফিউচার অ্যাচিভ করবে। ডাইরেক্টর কিম ড্রাগন কিং কে সে মেয়েটির পাশে দেখে ডাইরেক্টর কিম বলে, ওয়েট, তুমি তার সাথে কি করতে চাচ্ছ? ঠিক তখনই ড্রাগন কিং তার বডি থেকে প্রেসার রিলিজ করে, যার কারণে ডাইরেক্টর কিম একদম নীল ডাউন হয়ে পড়ে যায়, এবং ডাইরেক্টর কিম এরকম ভয়াবহ প্রেসার সহ্য করতে না পেরে চিৎকার করতে থাকে। ড্রাগন কিং সে মেয়েটিকে উঠিয়ে এনে বলে, আমি তাকে অ্যাকসেপ্ট করছি আমার ক্লান মেম্বার হিসেবে, এটা তোমাদের সকলের জন্য একটা সম্মানজনক বিষয়। ড্রাগন কিং ভয়াবহ প্রেসার রিলিজ করতে করতে বলে, আমি তোমাদেরকে আরো একটি অ্যাডভাইস দিচ্ছি যে আর কখনো যেন কোনো হাই লেভেল কাল্টিভেটরকে তোমরা এইভাবে প্রশ্ন করার সাহস না করো। আমরা দেখতে পাই এরকম ভয়াবহ প্রেসার এর ফলে মেন ক্যারেক্টার একদম মাটিতে শুয়ে পড়েছে, অর্থাৎ মাটিতে লুটিয়ে পড়েছে, এবং ডাইরেক্টর কিম এর চোখ মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ড্রাগন কিং বলে, আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়েছি, তার জন্য তোমরা আমার প্রতি থ্যাঙ্কফুল হও, কিন্তু বেশিরভাগ কাল্টিভেটর তোমাদেরকে আমার মতো ছেড়ে দেবে না, তারা তোমাদেরকে ইনস্ট্যান্টলি কিল করে ফেলবে। ড্রাগন কিং এই গুহার মধ্যে থেকে বের হয়ে সে মেয়েটিকে নিয়ে তার ড্রাগন অবতারে এসে ধীরে ধীরে আকাশ এর দিকে উড়ে যেতে থাকে, এবং তারপর আকাশ এর মধ্যে বিলীন হয়ে যায়। নেক্সট ডে এর সিন দেখানো হয় যেখানে সকলে বলছে তারা এসে আমাদের কলিগদের কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। মেন ক্যারেক্টার এর কলিগদের মধ্যে যে মেয়েটি ছিল সে মেয়েটি একদম মানসিক ভাবে অনেক বেশি ভেঙে পড়েছে, তার চোখের নিচ দিয়ে ডার্ক হয়ে গিয়েছে। সে বলতে থাকে, হঠাৎ করে আমাদের সামনে ইমমর্টালস ড্রাগনস অ্যাপিয়ার হচ্ছে, আমরা এখন কি করব? সে ধীরে ধীরে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। হিরো সে মেয়েটির কাছে গিয়ে তার কাঁধে হাত রাখে। ঠিক তখন সে বলে, হে ম্যানেজার সিও, তোমাকে অনেক বেশি ধন্যবাদ, তোমার কারণে আমি এখনো পর্যন্ত এইখানে সার্ভাইভ করতে পেরেছি, তুমি না থাকলে হয়তো এখন পর্যন্ত আমি সার্ভাইভই করতে পারতাম না এখানে। হিরো তার দিকে তাকিয়ে কিছুটা ইমোশনাল হয়ে বলে, সময় হয়ে এসেছে। ঠিক তখন আমরা দেখতে পাই সে মেয়েটির উপর কিছু প্রেসার রিলিজ হতে থাকে, সে মেয়েটির পাশ থেকে এনার্জি রিলিজ হতে থাকে। সে মেয়েটি তার মাথায় হাত রেখে বলে, এইখানে কেউ আসছে, এখন কেউ একজন এইখানে আসবে। ডাইরেক্টর কিম তার দিকে এগিয়ে যেতে থাকে এবং বলে, ম্যানেজার সিও, তার সাথে কি হচ্ছে? মেয়েটি বলে,
সে অলরেডি এখানে চলে এসেছে। ডাইরেক্টর কিম বলে তুমি কি বলতে চাও? ঠিক তখনই আমরা দেখতে পাই সাইড থেকে একজন বৃদ্ধ ব্যক্তি ভয়ানক দেখতে একটা প্রাণীর উপর এসে বলে এখানে মর্টালস কি করছে। সে বৃদ্ধ ব্যক্তি আবার বলে ও আমি বুঝতে পেরেছি, যখন অ্যাসেনশন গেট ওপেন হয় তার আশেপাশে থাকা সমস্ত স্পেস অ্যান্ড টাইম একদমই আনস্টেবল হয়ে গিয়েছিল, আর তাই হয়তো তারা কোনো প্রকার স্পেস অ্যান্ড টাইম এর যে স্ট্রম রয়েছে তার মধ্যে ফেসে গিয়েছিল এবং সেখানে ফেসে গিয়ে তারা নিজের অজান্তেই এইখানে প্রবেশ করে ফেলেছে। আমি অনেক বেশি জিনিয়াস, আমি অনেক বেশি ব্রিলিয়ান্ট একজন ব্যক্তি। যাই হোক, হে মর্টালস, এখানে এরকম পাওয়ারফুল অরা রিলিজ করছিল কে? তখন অনেক বেশি পাওয়ারফুল প্রেসার রিলিজ হচ্ছিল, যেটা দেখে আমি ভেবেছিলাম আপার রাউন্ড থেকে কোনো সেজ অ্যাপিয়ার হয়েছে এখানে। এটা কি এই মেয়েটি করেছে? তখন ম্যানেজার কি কিছুটা ঘাবড়িয়ে গিয়ে বলে না না, এটা তো আমাদের কলি। সে বৃদ্ধ কাল্টিভেটর তার টেলিকাইনেসিস অ্যাবিলিটি ইউজ করে ম্যানেজার কিমকে একদমই দূরে ছুঁড়ে মারে। ঠিক তখন আমরা দেখতে পাই ম্যানেজার কিম ডাইরেক্টর কিমকে ধরার জন্য তার পিছে লাফিয়ে পড়ে এবং ডাইরেক্টর কিম এর উপর যে ড্যামেজ আসতো তা সে সম্পূর্ণ নিজের শরীরের উপর নিয়ে নেয়। ডাইরেক্টর কিম কিছুটা ঘাবড়ে গিয়ে বলে হে ম্যানেজার সিও, তুমি কি ঠিক আছো? ডাইরেক্টর কিম হিরোকে উঠিয়ে বলে তুমি কি ঠিক আছো? ঠিক তখন তার পিছনে তাকিয়ে দেখে হিরো এর ব্যাক সাইড একদম অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে। হিরো বলে হ্যাঁ আমি এখনো ঠিক আছি। সে বৃদ্ধ কাল্টিভেটর মেয়েটির কাছে এসে বলে দাঁড়াও, তোমাকে আগে পর্যবেক্ষণ করে নেই। আহা, তোমার কাছে কোনো স্পিরিচুয়াল রুট নেই, তবে সমস্যা নেই, আমার পাওয়ার ইউজ করে তোমার মধ্যে আমি স্পিরিচুয়াল রুট অ্যাওয়াকেন করতে পারবো। আমি তো এটাই ভাবছি, তোমার মধ্যে যখন একটা স্পিরিচুয়াল রুট অ্যাওয়াকেন হবে তখন ইমমর্টালস রালম এ কি রকম কনসিকুয়েন্সেস অ্যাপিয়ার হবে। সে মেয়েটি ভয়ে কাঁপতে থাকে এবং কান্না করতে করতে বলে হিরোকে ম্যানেজার সিও। সে বৃদ্ধ এটা দেখে বলে আমি তোমাকে আমার এই অফারটি দেওয়ার পরেও তুমি এখনো তোমার দুনিয়াবি মোহমায়া ত্যাগ করতে পারছো না। এরকম ঘটছে শুধুমাত্র এদের জন্য। এই কথা বলে সে তার টেলিকাইনেসিস অ্যাবিলিটি ইউজ করে ডাইরেক্টর কিম এবং ম্যানেজার সিও এর গলায় চেপে ধরে উপরে উঠিয়ে ফেলে। আমরা দেখতে পাই হিরো এবং ডাইরেক্টর কিম ব্যথায় কাতরাতে থাকে। যদি এমনই হয় তাহলে আমি তাদেরকে তোমার জন্য কিল করে ফেলবো। মেয়েটি ভয় পেয়ে যায় এবং বলে প্লিজ তাদেরকে ছেড়ে দিন, আপনি যা বলবেন ফিউচারে আমি তাই শুনবো। বৃদ্ধ বলে যদি তাই হয় তোমাকে তোমার অতীতের সমস্ত কথা ভুলে যেতে হবে, এটা তুমি সারা জীবন মনে রেখো। তারপর ডাইরেক্টর কিম এবং হিরোকে সে বৃদ্ধ ছেড়ে দেয়। সে বৃদ্ধ আরো বলে কিন্তু আমি যদি তাদেরকে এইখানে এইভাবেই ছেড়ে দেই তাহলে তাদের প্রতি তোমার অ্যাটাচমেন্ট থেকেই যাবে। আমি তাদেরকে পাশেরই কোনো মর্টাল সিটিতে ছেড়ে দেব। এই বলে বৃদ্ধ তার হাতে পাওয়ার রিলিজ করতে থাকে এবং একটা গেট ওপেন করে। সে বলে এটা একটা র্যান্ডম ডাইমেনশনাল রিফট, এর মাধ্যমে তারা অজানা এক মর্টাল সিটিতে চলে যাবে। আমরা দেখতে পাই সেই ডাইমেনশনাল রিফট হিরো এবং ডাইরেক্টর কিমকে তার মধ্যে টানতে থাকে। ডাইরেক্টর কিম চিৎকার করে বলে এটা কি, এখানে কি হচ্ছে? মেন ক্যারেক্টার বলে সে হার্বের থলিটি ধরে বলে কোনোভাবে এটি ছাড়া যাবে না। সে মেয়েটি ডাইরেক্টর কিম এবং মেন ক্যারেক্টারকে সে পোর্টাল এর মধ্যে যেতে দেখে সে বলে না তোমরা আমাকে এইভাবে একা ফেলে যেও না। মেয়েটি পোর্টাল এর দিকে যেতে থাকে কিন্তু সেই বৃদ্ধ পোর্টালটি সেখানে বন্ধ করে দেয়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এবং ডাইরেক্টর কিম সে পোর্টাল এর মধ্যে হতে মর্টাল রালম এর শেংজি সিটিতে চলে এসেছে। এইখানে এসে ধীরে ধীরে মেন ক্যারেক্টার তার চোখ খুলে সামনে তাকিয়ে দেখে তারা একটা মার্কেট এর পাশে গলির মধ্যে পড়ে রয়েছে। হিরো বলে আমার প্রিভিয়াস লাইফ থেকে এই জায়গাটি একদমই ভিন্ন। আমরা দেখতে পাই বাজারের মধ্যে দিয়ে যাতায়াত করতে থাকা সকলে বলতে থাকে এরা কারা, এরকম ডিসগাস্টিং দেখতে, এরা কোথা থেকে এসেছে। হিরো বলে সেই ইমমর্টাল তার মানে সত্য বলেছিল যে এই ডাইমেনশনাল পোর্টাল আমাদেরকে একটা র্যান্ডম জায়গায় পৌঁছে দিবে, কিন্তু কোনো কারণবশত এই জায়গাটি আমার ফ্যামিলিয়ার মনে হচ্ছে, চেনা পরিচিত মনে হচ্ছে। ও আমি চিনতে পেরেছি, এই জায়গায় আমি আমার প্রিভিয়াস লাইফে একবার থেকেছিলাম। আমরা দেখতে পাই হিরো একদম বাজার এর মধ্যে দাঁড়িয়ে তার আশেপাশে সমস্ত কিছু পর্যবেক্ষণ করতে থাকে। তারপর হিরো বলে এটা হলো ইয়ঙ্গো সিটি এর ক্যাপিটাল, এইখানে আমি আমার প্রিভিয়াস লাইফের অনেক বছর কাটিয়ে দিয়েছি। স্টোরির শুরুতে ডাইরেক্টর কিম হিরোকে বলে ম্যানেজার সিও আমাদের সাথে যা কিছু ঘটে চলেছে এটা একদমই কল্পনারও বাইরে, এটা যদি স্বপ্ন হতো আমি একদমই অবাক হতাম না। ম্যানেজার সিও। হিরো বলে আমিও একদম সেম ফিল করছি। ডাইরেক্টর কিম বলে তারা শুধুমাত্র আমাদের দুজনকেই এইখানে এইভাবে একা ফেলে রেখে চলে গিয়েছে, ওদের ভাগ্য ভালো যে আমরা এখনো বেঁচে রয়েছি সে মনস্টারদের হাত থেকে। হিরো মনে মনে ভাবে আমি আমার পাস্ট লাইফে শুধুমাত্র একজন হার্ব গ্যাদারার হয়েই রয়ে গিয়েছিলাম, আমার সারাটা জীবন
আমি একদম পাওয়ারলেস হিসেবেই কাটিয়ে দিয়েছিলাম। হিরো বলে যাই হোক, আমাদেরকে এখন এইখান থেকে বের হয়ে সামনে গিয়ে দেখতে হবে। ডাইরেক্টর কিম বলে তাহলে চলো। এই বলে তারা দুজনে সেই গলি এর মধ্যে থেকে বের হয়ে বাজার এর মধ্যে চলে আসে। এইখানে থাকা কারো ভাষা ডাইরেক্টর কিম একদমই বুঝতে পারে না, তাই সে হিরোকে জিজ্ঞেস করে তারা সকলে এখানে আমাদেরকে দেখে কি বলছে। হিরো বলে তারা আমাদেরকে দেখে বলছে আমরা একদমই ফানি ড্রেস পরে তাদের সামনে এইখানে দাঁড়িয়ে রয়েছি। এটা শুনে ডাইরেক্টর কিম একদমই অবাক হয়ে যায় যে হিরো তাদের ভাষা বুঝতে পারছে। এটা বুঝতে পেরে হিরো ডাইরেক্টর কিমকে বলে তুমি চিন্তা করো না, আমি কিছুটা চাইনিজ বুঝতে পারি। ডাইরেক্টর কিম বলে এটা একদমই অসাধারণ। হিরো মনে মনে বলে আমি তাকে মিথ্যে বলেছি, কেননা এইখানে কেউই চাইনিজ ভাষায় কথা বলছে না। তাদের কথা বলার ধরন কিছুটা চাইনিজদের মতো মনে হলেও তারা কমপ্লিটলি ডিফারেন্ট ভাবে কথা বলছে। আমার পাস্ট লাইফে ভিখারিদের সাথে থাকতে হয়েছিল এই ভাষা শেখার জন্য, এবং এই ভাষার বেসিক শিখতেই আমার 2 মাস লেগে গিয়েছিল। এর জন্য আমার সাথে থাকা ভিখারিরা সর্বদাই আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করতো। আর এই লাইফে আমাকে ভাষা শেখার জন্য আর তাদের সাথে মিশতে হবে না। ডাইরেক্টর কিম বলে তাহলে আমাদেরকে এখন তাদের মতো জামা কাপড় কিনতে হবে, কিন্তু তারা কি আমাদের কাছে থাকা টাকা অ্যাকসেপ্ট করবে? হিরো ডাইরেক্টর কিমকে নিয়ে একটা মার্চেন্ট অর্থাৎ ব্যবসায়ী এর কাছে চলে আসে এবং তার কাছে থাকা হার্বসকে সে ব্যবসায়ীকে দেখায়। সে ব্যবসায়ী এরকম একটা বিশাল আকার জিনসেংকে দেখে সে ব্যবসায়ী অবাক হয়ে যায় এবং সে ব্যবসায়ী খুশি হয়ে হিরোকে বলে এটা একটা দুর্লভ প্রকৃতির হার্বস। মেইন ক্যারেক্টার বলে এই হার্বস কম করে হলেও 800 বছরেরও বেশি পুরনো। মার্চেন্ট বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, এর জন্য আমি তোমাকে 15 সিলভার কয়েন দিতে প্রস্তুত রয়েছি। মেইন ক্যারেক্টার কিছুটা অবাক হয়ে যায় আর ভাবে আমার পাস্ট লাইফে এত অর্থ আমার কাছে কখনো ছিল না। মেইন ক্যারেক্টার মার্চেন্টকে বলে তাহলে ঠিক আছে, তাড়াতাড়ি আমার অর্থ আমাকে পেমেন্ট করে দাও। মার্চেন্ট হাসতে থাকে আর বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, এই নাও তোমার অর্থ। হিরো সে মার্চেন্ট এর কাছ থেকে অর্থগুলো নিয়ে একটা বাড়ি ক্রয় করে এবং ডিরেক্টর কিমকে সেটি দেখিয়ে বলে আজকে থেকে আমরা এইখানে বসবাস করব এবং আজকে থেকে তুমি আমার কাছ থেকে এই জায়গার ভাষা শিখবে। ডাইরেক্টর কিম হিরোকে ধন্যবাদ জানায় এর জন্য। তারপর হিরো মনে মনে বলে আমরা আমাদের আইডেন্টিটি তৈরি করার পর এই বাসাটি ক্রয় করার পর আমাদের কাছে আর মাত্র একটি মাত্র সিলভার আমাদের কাছে বেঁচে রয়েছে। এর কারণ হলো আমরা শহর এর মধ্যে বাসা ক্রয় করেছি, এখানে সবকিছু একদম এক্সপেন্সিভ। হিরো এসব কিছু মনে মনে ভাবতে থাকে। ঠিক তখন ডাইরেক্টর কিম বলে আমরা যেহেতু এক নতুন অজানা জায়গায় চলে এসেছি আর তাই আজকের পর থেকে আমি তোমাকে তোমার নাম ধরে ডাকবো। হিরো বলে ডাইরেক্টর কিম ঠিক আছে, আজকের পর থেকে তুমি আমাকে আমার নাম ধরে ডাকতে পারো। তখন ডাইরেক্টর কিম হিরো এর নাম ধরে ডেকে বলে থ্যাংক ইউ ইয়ন হিয়ন। ইয়ন হিয়ন হলো হিরো এর আসল নাম, কিন্তু আমরা হিরোকে হিরো বলেই ডাকবো। আমাদেরকে রাত্রের সিন দেখানো হয় যেখানে হিরো বলে আমার কাছে এখন অর্থ রয়েছে, এর কারণ হলো সেই হার্বস আমরা বিক্রি করেছি। আমাদের কাছে বর্তমানে এমন কোনো ইনকাম সোর্স নেই যার মাধ্যমে আমরা অর্থ ইনকাম করতে পারবো। আমাদের কাছে থাকা এই হার্বস গুলো শেষ হওয়ার পূর্বে আমাদেরকে একটা ইনকাম সোর্স এর ব্যবস্থা করতেই হবে। ডাইরেক্টর কিম বলে কেমন হবে যদি আমরা এই হার্বস গুলো বিক্রি করে দেই এবং সেখান থেকে পাওয়া অর্থ দিয়ে একটা বিজনেস শুরু করি। হিরো মনে মনে ভাবে আমরা এই সকল হার্বস বিক্রি করার পর তা থেকে যা অর্থ পাবো তা দিয়ে সর্বোচ্চ হলেও একটা সামান্য বিজনেস শুরু করতে পারবো যা দিয়ে আমাদের কখনোই উন্নতি সম্ভব নয়। এবং যেহেতু আমি পাস্টে রিগ্রেস হয়েছি আমাকে আমার ড্রিমকে আরো বড় রাখতে হবে। হিরো মনে মনে ভাবে ডাইরেক্টর কিম একজন মার্শাল আর্ট জিনিয়াস। একটা সামান্য থার্ড গ্রেড মার্শাল আর্ট বুক যা রাস্তার ধারে বিক্রয় করা হয়, সেই মার্শাল আর্ট বুক পরেই ডাইরেক্টর কিম একজন মার্শাল আর্ট মাস্টার হয়ে গিয়েছিল শুধুমাত্র কয়েক মাস এর মধ্যেই। এবং তারপর সে যখন আরো অ্যাডভান্সড মার্শাল আর্ট বুক লার্ন করে সে জিয়াংঘু এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল মার্শাল আর্টিস্ট হয়ে যায়। হিরো কিছুটা ক্রিপি লুক বানিয়ে বলে কেমন হবে যদি ডাইরেক্টর কিম অ্যাডভান্সড মার্শাল আর্ট শুরু থেকে লার্ন করে, এর ফলে জিয়াংঘু এর মধ্যে গ্রেটেস্ট শর্টম্যান এর জন্ম হবে যে জিয়াংঘুকে ডমিনেট করে রাখবে এবং ডাইরেক্টর কিম 30 বছর পূর্বে গ্রেটেস্ট শর্টম্যান হয়ে যাবে এবং তখন ডাইরেক্টর কিম এর থেকে আমি অনেক বেশি বেনিফিট পাবো এবং এখন আমাকে এটাই করতে হবে। এই বলে ডাইরেক্টর কিমকে ডাক দিয়ে বলে এটা একটা মুরিম মার্শাল আর্ট ওয়ার্ল্ড, যখন আমরা আমাদের বিজনেস শুরু করব তখন এমনও হতে পারে জিয়াংঘু এর মধ্যে থাকা কোনো মার্শাল আর্ট গ্যাং এসে আমাদেরকে অ্যাটাক করতে পারে এবং এর জন্য আমাদেরকে অ্যাটলিস্ট সেলফ ডিফেন্স সম্পর্কে জানতে হবে। ডাইরেক্টর কিম বলে কিন্তু তারা তাদের সেক্টর বাইরে মার্শাল আর্ট কাউকেই শেখায় না, তাহলে আমরা মার্শাল আর্ট শিখবো কিভাবে? হিরো মনে মনে ভাবে আমি জানতাম তুমি অফিস এর ফাঁকে অনেক বেশি মুরিম নোবেল পড়তে আর তাই তুমি এই বিষয়ে অনেক বেশি ইন্টারেস্টেড। এই সিটি এর মধ্যে আমার জানা মতে 7 ফেমাস সেক্ট রয়েছে যেগুলো হলো ডেমন স্লেইং সেক্ট, সেলফ বাইন্ডিং টেম্পল, সাপ্রেসিং বার্ড হাউস এবং 7 মিস্ট্রি সেক্ট। আর এগুলো সবগুলোই হলো জিয়াংঘু এর মধ্যে অর্থোডক্স মার্শাল আর্ট সেক্ট এবং এইখানে দ্য উলফ ফ্যাং গ্যাং এবং দ্য
ডার্ক নাইট অ্যাসোসিয়েশন, দ্য ড্রাগন ফাইটিং স্ট্রং হোল্ড, এগুলোকে কনসিডার করা হয় আনঅর্থোডক্স সেক্ট হিসেবে। এবং এই জিয়াংহু এর জনগণ তাদেরকে বলে দ্য 4 স্টার এবং 3 ডেমন্স। ডেমন স্লেইং সেক্ট এর মধ্যে শুধুমাত্র শর্ট এবং ব্লেড টেকনিক শেখানো হয়। সেলফ বাইন্ডিং সেক্ট একটি বুদ্ধিস্ট টেম্পল এবং সাপ্রেসিং বার্ড হাউস হলো একটি হাউস সেক্ট যেখানে শুধুমাত্র তথ্য আদান প্রদান করা হয়। এবং 7 মিস্ট্রি সেক্ট এই জিয়াংহু এর মধ্যে সবচেয়ে বেশি পুরনো। তারা সকল ধরনের মার্শাল আর্ট লার্ন করে থাকে, কিন্তু এই 3 ডেমন সেক্ট এমন ভাবে লুকিয়ে থাকে তাদের ইনফরমেশন আজও কারোর কাছে নেই। তারা ফেমাসই হলো এই জন্য যে স্টেলথ এবং সরসারি টেকনিক এর জন্য। স্টেলথ এবং সরসারি টেকনিক দিয়ে তারা অ্যাসাসিনেশন করে থাকে। এই সকল ইনফরমেশন ডাইরেক্টর কিমকে দেওয়ার পর হিরো বলে তোমার কাছে কোনটি বেস্ট মনে হয়? ডাইরেক্টর কিম বলে অফকোর্স ডেমন স্লেইং সেক্ট। একজন মার্শাল আর্টিস্টকে সর্বদাই একটা শর্ট এবং ব্লেড টেকনিক এর উপর নির্ভরশীল হওয়া উচিত। হিরো ভাবে তোমার জন্য সর্সম্যান হওয়াই একদম পারফেক্ট, যেমনটা তুমি আমার পাস্ট লাইফে ছিলে। ডাইরেক্টর কিম হিরোকে বলে কিন্তু তুমি এই সকল তথ্য কিভাবে জানলে? হিরো বলে বাইরে কিছু মার্শাল আর্টিস্ট এই সকল বিষয় নিয়ে কথা বলছিল। এইখান থেকে আমাদের 3 মাস পরের সিন দেখানো হয় যেখানে হিরো এবং ডাইরেক্টর কিমকে গার্ড বলে তোমরা এর ভিতরে যেতে পারবে না, এখানে দাঁড়াও। হিরো ডাইরেক্টর কিমকে দেখিয়ে বলে এই হলো আমার বড় ভাই। আমরা শুনেছি ডেমন স্লেইং সেক্ট অনেক বেশি পাওয়ারফুল এবং ফেমাস একটি সেক্ট, আর তাই আমরা মার্শাল আর্ট শেখার জন্য এইখানে এসেছি। গার্ড একদম সিরিয়াস লুক বানিয়ে মেইন ক্যারেক্টার এর দিকে তাকিয়ে বলে তাদেরকে দেখে মনে হচ্ছে তাদের কাছে ডিসেন্ট অ্যামাউন্ট অফ মানি রয়েছে, কিন্তু আমি দুঃখিত যে তার বয়স অনেক বেশি হয়ে গিয়েছে। এই বয়সে সে মার্শাল আর্ট কোনোভাবেই শিখতে পারবে না। হিরো একটা সিলভার কয়েন সে গার্ড এর দিকে দিয়ে বলে আপনি কি প্লিজ আমাদেরকে একটি হায়ার স্ট্যাটাস ওয়ালা ব্যক্তির সাথে কথা বলাতে পারবেন? আমাদের জন্য একটা সামান্য সেলফ ডিফেন্স এর টেকনিক হলে চলবে। উপর থেকে ডেমন স্লেইং সেক্ট এর একটা সিনারিও দেখানো হয়। একজন ব্যক্তি বলে তোমরা শুধুমাত্র একটা সেলফ ডিফেন্স মার্শাল আর্ট শিখতে চাও? হিরো সে ব্যক্তির সামনে এক বক্স সিলভার কয়েন দেখিয়ে বলে হ্যাঁ, এটাই আমাদের জন্য বেস্ট হবে। এতগুলো কয়েন দেখে সে ব্যক্তি বলে তোমরা আমাদের সেক্টে একটা এক্সটার্নাল ডিসেবল হিসেবে জয়েন হতে পারো। সে ব্যক্তি আরো বলে তোমরা ডোনেশন দিচ্ছ এর মানে এই নয় যে তোমাদেরকে এক্সট্রা প্রিভিলেজ দেওয়া হবে, আর তোমাদের দুজন এর মধ্যে শুধুমাত্র একজনকেই এই সেক্টে জয়েন হওয়ার সুযোগ দেওয়া হবে। হিরো ভাবে এই সিলভার কয়েনগুলো আমরা ইয়েলো ব্যাম্বো রুট সেল করার পরে পেয়েছি, কিন্তু তারা শুধু আমাদের দুজন এর মধ্যে একজনকেই সেক্টে জয়েন করাবে। আমরা দেখতে পাই এই কথা শুনে ডাইরেক্টর কিম রেগে গিয়ে সে ব্যক্তিকে গালি দিতে যাবে, ঠিক তখনই হিরো বলে আপনাকে ধন্যবাদ আমাদের মধ্যে একজনকে জয়েন করানোর জন্য সম্মতি দেওয়ার জন্য। আমার বড় ভাই এখানে থেকে মার্শাল আর্ট শিখবে। এই কথা শুনে ডাইরেক্টর কিম একদম অবাক হয়ে যায়। সে ব্যক্তি বলে তাহলে ঠিক আছে, আর কিছুক্ষণ পর তোমার বড় ভাইকে নিয়ে এক্সটার্নাল ডিসেবল যেখানে গ্যাদার হয় সেখানে চলে আসবে। এই বলে সে এই রুম থেকে চলে যায়। ডাইরেক্টর কিম হিরোকে বলে এটা একদমই ঠিক হবে না যে আমাদের দুজন এর মধ্যে আমি একাই মার্শাল আর্ট শিখবো, আমাদেরকে অন্য কোনো সেক্ট অথবা গ্রুপে গিয়ে জয়েন হওয়া উচিত। হিরো ডাইরেক্টর কিমকে বলে আমি একদমই স্পোর্টস এর মধ্যে বেটার ছিলাম না, আর তাই আমি এখন বিজনেস রান করব এবং আমার অর্থ দিয়ে তোমাকে সাপোর্ট করব। তুমি শুধুমাত্র মার্শাল আর্ট লার্নিং এ ফোকাস করো। হিরো এর মুখ থেকে এই কথা শুনে ডাইরেক্টর কিম একদম অবাক হয়ে যায় আর বলে হ্যাঁ আমার বেস্ট করব আমি, কিন্তু আমি এখন একজন প্রাপ্তবয়স্ক, আমি জানি না যে আমি এটা সঠিকভাবে শিখতে পারবো কিনা। হিরো বলে তুমি শুধু নিজের ওপর বিশ্বাস রাখো, তারপর তুমি এটা করতে পারবে। ডাইরেক্টর কিম হিরোকে ধন্যবাদ জানায়। আমাদেরকে 7 মান্থ লেটার এর সিন দেখানো হয় যেখানে সেক্ট এর মধ্যে একটা কম্পিটিশন অনুষ্ঠান চলছে। ন্যারেটর ভয়েস আমাদেরকে বলে একজন ট্রু মার্শাল আর্টিস্ট সেই হতে পারে যে মার্শাল আর্ট এর গভীর পর্যন্ত দেখতে পারে এবং মার্শাল আর্ট এর আসল মিনিং আন্ডারস্ট্যান্ড করে ফিজিক্যালি সেটা অ্যাপ্লাই করতে পারে। একজন থার্ড রেড মার্শাল আর্টিস্ট শুধুমাত্র মার্শাল আর্ট কে আন্ডারস্ট্যান্ড করতে পারে এবং একজন সেকেন্ড রেড মার্শাল আর্টিস্ট সে তার আন্ডারস্ট্যান্ডকৃত মার্শাল আর্ট বডি এর সাথে মার্চ করতে সক্ষম হয় এবং অ্যাডভান্স লেভেলে পৌঁছানোর ক্ষেত্রে ডাবল আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন হয় মার্শাল আর্ট এর মধ্যে। আমরা দেখতে পাই ডাইরেক্টর কিম এর সামনে থাকা মার্শাল আর্টিস্ট বলতে থাকে ড্যাম একজন আউটসাইডার কিভাবে আমাদের সাথে ইকুয়ালি ফাইট করতে সক্ষম হয়, এই বলে আবার তার উপর অ্যাটাক করে দেয়। ন্যারেটর ভয়েস আবার বলে কারো কাছে যদি ইনাফ ট্যালেন্ট থাকে তাহলে সে তার আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে অনেক বেশি স্পিডে লেভেল আপ করে, ব্রেক থ্রু করে। আমরা দেখতে পাই ডাইরেক্টর কিম তার সামনে থাকা সকলকে এক ধাপেই এক স্ল্যাশে হারিয়ে দেয়। ডাইরেক্টর কিমকে এইভাবে সেক্টের সকল ডিসেবলকে হারাতে দেখে সেক্ট এল্ডার অনেক বেশি রেগে যায় আর বলে এই ডেমন স্লেইং সেক্ট এর মধ্যে ট্যালেন্টেড পারসন এর কোনো অভাব নেই, আর তাই সিওকিয়ং সিটি এর মধ্যে আমরা নাম্বার 1 পজিশনে রয়েছি। একজন বাইরের ডিসেবল এসে আমাদের সেক্টের সকল ডিসেবলকে হারিয়ে দিয়েছে যারা সকলে এই সেক্টে ডাইরেক্ট ডিসেবল ছিল। ডাইরেক্টর কিম শুধুমাত্র 7 মান্থ এর মধ্যে ফার্স্ট রেট এর মার্শাল আর্টিস্ট হয়ে গিয়েছে এবং সে অলরেডি ডেমন স্লেইং সেক্ট এর অ্যাবসোলুট ড্রাগন সেবার
প্রত্যেকটা টেকনিকে মাস্টার করে ফেলেছে একদম কমপ্লিটলি। সে শুধুমাত্র নর্মাল মার্শাল আর্ট লার্ন করার মাধ্যমে ফার্স্ট রেট এর মার্শাল আর্টিস্ট হয়ে গিয়েছে, যা একজন সেক্ট এল্ডার অথবা কোনো লিডারও করতে পারবে না। এমনকি অনেক মার্শাল আর্টিস্টকে এই লেভেলে পৌঁছাতে তার সারা জীবন কেটে যায়। আমাদের সেক্ট রুল এবং ট্র্যাডিশন অনুযায়ী তাকে এখন ক্যাপচার করতে হবে। সে যদি আমাদের সাথে কোলাবোরেট না করে, সেক্ট এল্ডার অর্ডার দেয় তাকে ধরে ফেলো। আমরা দেখতে পাই সেক্ট এর মধ্যে একটা রুম অনেকগুলো ডিসেবল মার্শাল আর্টিস্ট পাহারা দিচ্ছে। রুমের মধ্যে হিরো আমাদেরকে বলে একজন আউটসাইডার সেক্ট এল্ডারদের মতো স্কিল গেইন করেছে, আর যার কারণে এই 7 মান্থ এর মধ্যে সেক্ট একটা কেওস এর মধ্যে চলে গিয়েছে। আর এই সমস্ত কিছু ঘটেছে একমাত্র ডাইরেক্টর কিম এর কারণে। আমাদেরকে এইভাবে গৃহবন্দী করা হয়েছে কারণ তারা আমাদেরকে অন্য একটা সেক্টের স্পাই হিসেবে সাসপেক্ট করছে। যাই হোক, আমি তো একজন মার্শাল আর্টিস্টও নই, তাহলে আমাকে ক্যাপচার করার কারণ কি? এটা কোনো মানেই হয় না আমাকে একটা সাসপেক্ট হিসেবে ধরে নেওয়ার। ডাইরেক্টর কিম, তুমি কি একটুও অডিট নও? একটুও কি ভয় পাচ্ছ না? ডাইরেক্টর কিম বলে, কিসের জন্য আমি ভয় পাবো? এই বলে সে শান্তভাবে সেই রুম এর মধ্যে ট্রেনিং করতে থাকে। হিরো বলে, যাদেরকে স্পাই হিসেবে সাসপেক্ট করা হয় এই মার্শাল আর্ট দুনিয়ায় তাদের কিউআই কোড ডিস্ট্রয় করে দেওয়া হয়। এমনকি তোমার যে ভেইন এর মধ্যে দিয়ে কিউআই ফ্লো হয় তাকেও কাট অফ করে দেওয়া হবে। ডাইরেক্টর কিম বলে, হ্যাঁ তুমি একদমই সত্য বলেছো, কিন্তু আমি একটুও ভীত নই কারণ আমার সামনে যে দেওয়াল রয়েছে খুব দ্রুত আমি তা ক্রস করে অ্যাডভান্স লেভেলে পৌঁছাবো। এটা শুনে হিরো বলে, হোয়াট এ মনস্টার। কিছুদিন পূর্বে সে একজন ফার্স্ট রেট এর মার্শাল আর্টিস্ট হয়েছে, আবার সে নেক্সট স্টেজে পৌঁছাতে চলেছে। একজন ফার্স্ট রেট মার্শাল আর্টিস্ট একটা সেক্ট এল্ডার হওয়ার যোগ্যতা রাখে। এই ইয়াঙ্গু সিটি এর মধ্যে তাদেরকে অ্যাবসলুট মাস্টার বলা হয়। সমস্ত ন্যাশন এর মধ্যে খুঁজতে গেলে 1000টিও ফার্স্ট রেট মার্শাল আর্টিস্ট কোনোভাবেই খুঁজে পাওয়া যাবে না। এবং এই মার্শাল আর্ট ওয়ার্ল্ডে আমার জানা মতে এর পরবর্তী স্টেজ সম্পর্কে কেউই জানে না। যদি এইভাবে সকল কিছু চলতে থাকে তাহলে এই ওয়ার্ল্ডের মধ্যে একটা গ্রেটেস্ট শর্টম্যান আমার পাস্ট লাইফে এর তুলনায় 30 অথবা 40 বছর পূর্বে তা অ্যাপিয়ার হতে চলেছে। 7 দিন পরের সিন দেখানো হয়। ডাইরেক্টর কিম কাল্টিভেট করতে থাকে এবং ডাইরেক্টর কিম এর বডি থেকে অমনিয়াস পাওয়ারফুল এনার্জি রিলিজ হতে থাকে। হিরো বলে, ডাইরেক্টর কিম এর আশেপাশে কিউআই ফ্লাওয়ার তৈরি হয়েছে, যা শুধুমাত্র একজন পিক মার্শাল আর্টিস্ট এর পক্ষে সম্ভব। এইরকম অমনিয়াস পাওয়ার এবং কিউআই ফ্লাওয়ার গ্যাদার করা। ডাইরেক্টর কিম তার কাল্টিভেশন অবস্থা থেকে উঠতে থাকে আর বলে, আমি অলরেডি আমার সামনে থাকা ব্যারিয়ারকে ক্রস করে ফেলেছি। এখন ডেমন স্লেইং সেক্ট এর লিডারকে দেখেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। হিরো এটা শুনে একদম অবাক হয়ে যায় আর বলে, ওয়াও, তোমার ট্যালেন্ট একদম আমার ইমাজিনেশন এরও বাইরে। ডাইরেক্টর কিম বলে, আমিও নিজেকে দেখে একদম ইমপ্রেসড হয়ে গিয়েছি। আমারও জানা ছিল না যে আমার মধ্যে এইরকম ট্যালেন্ট রয়েছে, আর এই কারণেই হয়তো আমি ছোট থেকে মার্শাল আর্ট মুরিম নোবেলকে এত বেশি পছন্দ করতাম। ঠিক তখনই ডেমন স্লেইং সেক্ট এর কিছু এল্ডার এবং ডিসাইবল এইখানে চলে আসে। আর সেক্ট এল্ডার বলে, সেক্ট লিডার এর আদেশ অনুযায়ী তোমাদেরকে অন্য একটা সেক্টের স্পাই হিসেবে ধরে নেওয়া হয়েছে, আর তাই এখন তোমাদের কিউআই কোর এবং কিউআই ভেন ডিস্ট্রয় করে দেওয়া হবে। তোমরা একজন স্পাই যারা কিনা আমাদের ডেমন স্লেইং সেক্ট এর মার্শাল আর্টকে চুরি করতে এসেছিলে। এই কথা শুনে ডাইরেক্টর কিম একদম সিরিয়াস ফেস বানিয়ে বলে, আচ্ছা। হিরো এবং ডাইরেক্টর কিমকে সকল ডিসাইবল এসে ঘিরে ধরে। হিরো তাদের সকলকে বলতে থাকে, তোমাদের কোনো মিস্টেক হয়েছে, আপনাদের কোনো মিস্টেক হয়েছে, আমরা কোনো স্পাই নই। সেক্ট এল্ডার হিরো এর মুখের উপর একটা পাস মারে আর বলে, আমরা শুনেছি তোমরা দুজনে কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করো তোমরা যখন একা থাকো। এই বলে যে হিরো এর উপর একটা স্ল্যাশ মারতে যাবে, ঠিক তখন ডাইরেক্টর কিম সেক্ট এল্ডার এর হাতের উপর একটা স্ল্যাশ মারে এবং তার হাত কেটে ফেলে। এটা দেখে সেক্ট এল্ডার একদম অবাক হয়ে যায়। সেক্ট এল্ডারকে একটা স্ল্যাশ মেরে ডাইরেক্টর কিম বলে, এই প্রথম আমি কোনো সেক্টে জয়েন হয়েছি। সেক্ট এল্ডার এর উপর এইভাবে অ্যাটাক করতে দেখে এখানে থাকা সকল ডিসেবল ডাইরেক্টর কিম এর উপর অ্যাটাক করে দেয় আর বলতে থাকে, তোমার সাহস হয় কিভাবে? আমরা দেখতে পাই ডাইরেক্টর কিম এখানে থাকা সকল ডিসেবল এরই হাত কেটে ফেলে সামান্য একটা শর্ট স্ল্যাশ ইউজ করে। ডাইরেক্টর কিম এর পাওয়ার দেখে সকলের রুম থেকে পালাতে থাকে আর বলতে থাকে, ড্যাম, এটা তো একটা পিক লেভেল মার্শাল আর্টিস্ট, কেউ সেক্ট লিডারকে ইনফর্ম করো। আমরা দেখতে পাই সকলের রুম এর দরজা ভেঙে পালিয়ে গিয়েছে ডাইরেক্টর কিম এর হাত থেকে বাঁচার জন্য। ডাইরেক্টর কিম হিরোকে বলে, এখন আমি আরো বেশি সেক্টে ভিজিট করতে চাই এবং আরো বেশি মার্শাল আর্ট শিখতে চাই এবং আরো বেশি ট্রেনিং করতে চাই। তুমি কি করতে চাও? হিরো বলে, আমি তোমাকে ফলো করব এবং তোমাকে সাপোর্ট করব। কেমন হবে এখন আমরা কোনো আনঅর্থোডক্স মার্শাল আর্ট সেক্টে গিয়ে সেখানে ট্রেনিং করব? ডাইরেক্টর কিম বলে, হাহা, তুমি একদমই ঠিক বলেছো। এইখানে থাকা সমস্ত ম্যাটার ক্লিয়ার করার পরে আমরা সেখানে যাব। আমরা দেখতে পাই ডাইরেক্টর কিম হিরোকে বলে, তোমার এইখানে পৌঁছাতে অনেক সময় লেগে গিয়েছে। ডাইরেক্টর কিম তার হাতে একটা রক্তমাখা শর্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হিরো হাসতে থাকে, হাহা, তুমি অনেক বেশি ফাস্ট ডাইরেক্টর কিম। হিরো ডাইরেক্টর কিম এর শর্ট এর দিকে তাকিয়ে বলে,
সে কিছুক্ষণ পূর্বে সেক্ট এর মধ্যে যে পরিমাণ ভায়োলেন্স দেখিয়েছে, যদিও এটা আমাদের সার্ভাইভাল এর জন্য ছিল, তারপরও এই ওয়ার্ল্ড অনেক দ্রুত চেঞ্জ হতে চলেছে। এটা অনেক ভালো হতো যদি আমি কোনোভাবে আবার রিটার্ন চলে যেতে পারতাম। না, এই মার্শাল আর্ট দুনিয়ায় নয়, আমি আমার নর্মাল দুনিয়াতে চলে যেতে পারতাম। যদি আমি আবার পৃথিবীতে রিগ্রেস হতে পারতাম। আমার একটাই মাত্র ইচ্ছা, আমি শুধুমাত্র পৃথিবীতে ফিরে যেতে চাই। হিরো এইসব কথা বলতে বলতে ডাইরেক্টর কিম এর পিছনে হাঁটতে থাকে। ডাইরেক্টর কিম এবং হিরো একটা সেক্ট এর গেটে এসে পৌঁছায়। ডাইরেক্টর কিম বলে, এখন আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। ন্যারেটর ভয়েস আমাদেরকে বলে তাদেরকে ডেমন স্লেইং সেক্ট বিট্রে করার পর ডাইরেক্টর কিম একাই সমস্ত সেক্ট এর মার্শাল আর্টিস্টদের সাথে লড়াই করে এবং সেক্ট লিডারকে সবার সামনে কিল করে ফেলে। এবং পরবর্তী 2 বছর এর মধ্যে সে ইয়ঙ্গু এর মধ্যে থাকা সমস্ত সেক্টকে লড়াই এর জন্য চ্যালেঞ্জ করে এবং তাদেরকে একাই ডিফিট করে ফেলে। এবং 3য় বছরে সে সমস্ত সেক্ট এর নামকে ধূলিসাৎ করে দেয় এবং ডাইরেক্টর কিমকে সবাই এক নামে চিনতে থাকে, গ্রেটেস্ট মার্শাল আর্টিস্ট আন্ডার দ্য হেভেন। এবং সে তার এইরকম খ্যাতিকে কাজে লাগিয়ে একটা মার্শাল অ্যালায়েন্স তৈরি করে ফেলে। আমাদেরকে 7 বছর পরের সিন দেখানো হয়, যেখানে হিরো বলে, এই 7 বছর এর মধ্যে আমি এবং ডাইরেক্টর কিম আমাদের এজ গ্যাপ ভুলে আমরা একদম ব্রাদার্স হয়ে গিয়েছি। এবং সে আমার জন্য একটা সুটেড মার্শাল আর্ট তৈরি করেছে, যা স্পেশালি শুধুমাত্র আমার জন্যই ছিল, যে মার্শাল আর্ট এর নাম সেভারিং মাউন্টেন সর্ড। ডাইরেক্টর কিম বলে, তুমি যদি একবার এই মার্শাল আর্টকে শিখে ফেলো, এই মার্শাল আর্ট এর আসল মিনিং তুমি বুঝতে পারো, তুমি তোমার সর্ড এর একটি মাত্র স্ল্যাশ ইউজ করে পাহাড়কে 2 ভাগে দ্বিখণ্ড করে ফেলতে পারবে। এবং একবার যদি তুমি এই টেকনিককে মাস্টার করতে পারো, তুমি অবশ্যই মার্শাল পিক রালমে পৌঁছাতে পারবে। হিরো সে মার্শাল আর্ট বুক পড়ে একদম অবাক হয়ে বলে, এটা শুধুমাত্র ড্রাগন ভেইন কিউআই মেথডই নয়, এটাকে বলা চলে একটা ট্রু ফার্স্ট রেট মার্শাল আর্ট, যার সাথে অন্যান্য মার্শাল আর্ট এর কোনো তুলনাই হয় না। আমরা দেখতে পাই হিরো ডাইরেক্টর কিম এর সাথে ট্রেনিং করতে করতে নিচে পড়ে যায়। হিরোর দিকে ডাইরেক্টর কিম তাকিয়ে বলে, ও আসলে তোমার মধ্যে কোনো, হিরো বলে, হ্যাঁ আমার মধ্যে কোনো মার্শাল আর্ট শেখার ট্যালেন্ট নেই। এই বলে হিরো একদম তার মাথায় হাত দিয়ে ডিপ্রেসড হয়ে যায়। হিরো কান্না করতে থাকে আর বলতে থাকে, আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, মার্শাল আর্ট শেখার ট্যালেন্ট নেই। এমনকি বেস্ট মার্শাল আর্টিস্ট আন্ডার দ্য হেভেন, যে কিনা আমার জন্য একটা স্পেশাল মার্শাল আর্ট তৈরি করেছে এবং অন বাই অন আমাকে সকল কিছু শেখানোর চেষ্টা করছে, তারপরও আমি শুধুমাত্র একটা থার্ড রেট মার্শাল আর্টিস্টই হতে পেরেছি। হিরো কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায় আর বলে, আমার মনে হয় না যে এটা আর আমাকে কোনোভাবে সাহায্য করতে পারবে। আমার মধ্যে অ্যাটলিস্ট কিছুটা হলেও মেডিসিন এর ট্যালেন্ট রয়েছে। যাই হোক, কারো ট্যালেন্ট কখনো এক জায়গায় সীমিত থাকে না। হিরো আমাদেরকে বলে, 1 ডিকেড পাস্ট হয়ে গিয়েছে এবং আমি এখন যা উইটনেস করতে যাচ্ছি। আমরা দেখতে পাই ডাইরেক্টর কিম এর আশেপাশে অমনিয়াস এনার্জি রিলিজ হতে থাকে। সে বুদ্ধা পজিশনে বসে কাল্টিভেট করতে থাকে। হিরো বলে, যে লেভেল শুধুমাত্র লিজেন্ডস এর শোনা যেত, এখন আমি তা আমার নিজের স্বচক্ষে উইটনেস করতে যাচ্ছি। এই লেভেল এর নাম 5 এনার্জিস কনভার্টস টু অরিজিন। আমরা দেখতে পাই ডাইরেক্টর কিম একটা চিৎকার দেয়, তার মধ্যে থেকে অমনিয়াস এনার্জি রিলিজ হতে থাকে। তার বডি বৃদ্ধ অবস্থা থেকে আবার ইয়াং হতে থাকে। ধীরে ধীরে ডাইরেক্টর কিম একদম যুবকে পরিণত হতে থাকে এবং তারপর ডাইরেক্টর কিম একদম ব্রেক থ্রু করে ফেলে এবং তার বডি থেকে অমনিয়াস এনার্জি চারিদিকে রিলিজ হয়ে যায়, যার প্রেসার মেইন ক্যারেক্টারও সহ্য করতে পারে না। কোনোভাবে প্রেসার সহ্য করে হিরো সেখানে দাঁড়িয়ে থাকে। হিরো ডাইরেক্টর কিমকে দেখে বলে, ডাইরেক্টর কিম এটা তো। ডাইরেক্টর কিম হিরোকে বলে, হা 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 ইয়ন হিয়ন, তুমি কি এটা দেখে সারপ্রাইজড হয়েছো? এটা হলো স্কেলিটন রিস্ট্রাকচারিং, যার মাধ্যমে আমি এখন যুবকে পরিণত হয়েছি।